গল্প অতঃপর তুমি। রাইটার ইশরাত জাহান সুপ্তি। গল্পের ১তম অংশ। আমার বড় বোনের প্রাক্তন প্রেমিক শুধুমাত্র প্রতিশোধের উদ্দেশ্যে আজ যখন আমাকে বিয়ে করল সেই মুহূর্তেই আমি বুঝে গিয়েছিলাম আমার জীবন তছনছ হওয়ায় আর কোনো অংশ থেকে বাকি রইল না। কি অদ্ভুত! আজ ভোরেও যার জুতো চুরি করার পরিকল্পনা করছিলাম এখন তার জন্যই কিনা বাসর ঘরে অপেক্ষা করছি। একদিনের ব্যবধানেই জীবনটা কিভাবে সম্পূর্ণ পাল্টে গেল। ইরা আপু আর অভ্র ভাইয়ার ৪ বছরের সম্পর্ক, সবকিছু ঠিকঠাক ছিল, তাদের সম্পর্কটাও দুই পরিবার থেকে স্বীকৃতি দিয়েছিল। কিন্তু তবুও আজ কি হয়ে গেল? সেই রাত ৯টা থেকে বাসর ঘরে বসে আছি আর এখন বাজে রাত ২:৩০। তবুও অভ্র ভাইয়ার আসার কোনো নাম নেই। তিনি আদৌ আসবেন কিনা তার ঠিক নেই। পুরো রুম অগোছালো হয়ে আছে। জিনিসপত্রের ভাঙা টুকরো চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখানে যে কেউ নিষ্ঠুরভাবে তার ধ্বংসাত্মক রাগ ঝেড়েছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। তারই মাঝে কোনো মতে ফুল দিয়ে সাজানো বিছানায় আমি বসে আছি। আজ এখানে কার থাকার কথা ছিল আর কে আছে? একেই কি বলে ভাগ্য? দরজা খুলে ঢুলতে ঢুলতে এমন সময় অভ্র ভাইয়া প্রবেশ করে। তাকে দেখে ঠিক মনে হচ্ছে না তিনি স্বাভাবিক আছেন, এলোমেলো চুল, ফ্যাকাশে মুখ, রক্তবর্ণ চোখ। আমাকে দেখেই তিনি এমন ভাবে তাকালেন যেন বারুদে আগুন জ্বলে উঠল। তড়িৎ বেগে কাছে এসে আমার দিকে হাত বাড়িয়ে গলায় থাকা তাদের খানদানি সোনার লোকেটটা হেঁচকা টানে ছিঁড়ে নিয়ে গেল। আমি গলায় হাত দিয়ে ব্যথায় শব্দ করে উঠলাম। সেদিকে তিনি তোয়াক্কা না করে আমার হাত শক্ত করে ধরে বিছানা থেকে নামিয়ে দিয়ে চেঁচিয়ে বললেন, এই লকেট পরার অধিকার তোমার নেই। আর আমার বিছানায় কোন সাহসে বসেছ? মদের বিশ্রী গন্ধ আমার নাকে আসতে লাগল। অভ্র ভাইয়ার মতো ছেলে মদ খেয়েছে। ইরা আপু কতটা কষ্টই না তাকে দিল। কি ভেবেছিল তোমার বোন? আমার সাথে যা ইচ্ছা তাই করে কেটে পড়বে আর আমি চুপচাপ সব মেনে নিব? ইরাকে কিছু বলতে পারলাম না তাতে কি। এবার তার প্রিয় মানুষটিকেই না হয় শাস্তি দিব। তিলে তিলে জ্বালিয়ে মারব, প্রস্তুত থাকো। কথাটি বলে এক ঝটকা দিয়ে তিনি আমাকে ছেড়ে দিলেন। কথাগুলো বলার মতো শক্তিই হয়তো তার কাছে ছিল কেননা তারপরেই তিনি বিছানায় গা এলিয়ে পড়ে রইলেন। তার থেকে দৃষ্টি সরিয়ে সামনে থাকা ভাঙা আয়নায় নিজের বউ সাজের প্রতিফলনে চোখ পড়তেই বুকের মধ্যে ধক করে উঠল। সব মেয়ের মতোই কতটা আশা ছিল এই বউ সাজা নিয়ে কিন্তু আজ সবকিছু দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে। অভ্র ভাইয়া ঠিকই বলেছে, আপুর সবথেকে প্রিয় মানুষ ছিলাম আমি। কারণ আপুর করা সব দোষত্রুটি আমিই ঢাকতাম। ছোট থেকেই একটু দুষ্ট হলেও আমি ছিলাম আমার বাবা মার বাধ্য সন্তান। আর ইরা আপু একটু জেদি আর একরোখা টাইপের। বাবা মার কথা খুব কমই শুনত। তাই আমাকে দিয়েই বাবা মার থেকে বিভিন্ন কার্যসিদ্ধি করিয়ে আর নিজের দোষ ঢাকাতে পেরে আপু আমায় অনেক আদর করত। তবে আপুর করা এইবারের দোষটি ছিল সাংঘাতিক বড়। ৪ বছরের সম্পর্কের বিয়েতেও তিনি পালিয়ে গেলেন। আবার তাও কিনা অভ্র ভাইয়ার সবথেকে কাছের বন্ধু মাসুদ ভাইয়ার সাথে। মাসুদ ভাই, ইরা আপু আর অভ্র ভাইয়া ছিল ব্যাচমেট। অভ্র ভাইয়া দেখতে যেমন সুন্দর তেমনই প্রতিষ্ঠিত। তার বাবা শহরের নামকরা ব্যবসায়ীদের মধ্যে একজন। অভ্র ভাইয়াকে বিয়ে করার পেছনে যেটা ছিল আপুর সবথেকে বড় প্লাস পয়েন্ট। অভ্র ভাইয়া যে খুব ভালো একটি ছেলে তা আমার পরিবারের সবাই তার সাথে একবার দেখা করেই বুঝে গিয়েছিল। তাই তো এমন আদর্শ ছেলে পেয়ে কেউ আর বিয়েতে দ্বিমত পোষণ করেনি। আর এমন একটি ছেলেকে ফেলে ইরা আপু কেন পালিয়ে গেল তা সবার কাছেই রহস্য হয়ে উঠল। ৪ বছরের সম্পর্কের পরেও যে কেউ পালিয়ে যেতে পারে এই কথাটা আমি নিজেও বিশ্বাস করতে পারতাম না যদি না সকালে আপুর লেখা সেই চিঠিটা পেতাম যেটা আপু আমার উদ্দেশ্যে লিখে গিয়েছিল। যেখানে লেখা ছিল, বোন, আমি জানি তোর মতে আমি ভুল করেছি। তুই সবসময় চিন্তা করিস আবেগ দিয়ে কিন্তু আমি বিবেক দিয়ে। আর জীবনের এত বড় সিদ্ধান্ত আবেগ দিয়ে নিলে হয় না। মাসুদ আমাকে আজ ভোরেই প্রপোজ করেছে। দেখ, মাসুদ আর অভ্র এরা দুজনেই সমান বড়লোক। কিন্তু মাসুদ বিদেশে সেটেল হবে আর তুই তো জানিস আমি ওয়েস্টার্ন লাইফ কতটা পছন্দ করি। অভ্রকেও আমি অনেকবার বলেছি কিন্তু ওর পরিবার ছেড়ে যেতে রাজি নয়। তার উপর অভ্র ওর বাবা মার একমাত্র ছেলে তার মানে ভবিষ্যতে ওর বুড়ো বাবা মা আমার ঘাড়ে এসেই পড়বে। এদিক দিয়ে মাসুদ পুরো পারফেক্ট।
সব দিক দিয়ে ভেবেচিন্তেই আমাকে এই স্টেপ নিতে হয়েছে। সবার এখন মাথায় রাগ, তাই কেউ এখন আমাকে বুঝবে না। তুই একটু সবটা সামলে নিস। কত সহজে আপু বলে দিল সবটা সামলে নিস। যেন এটা কোনো ব্যাপারই না। সামলাতে চাইলেও আমি সামলাতে পারিনি। কারণ চিঠিটা সবার হাতে পড়ে যায়। বাবার জন্য ছিল এটা একটি বড় ধাক্কা। বিয়ের দিন মেয়ের পালিয়ে যাওয়া একটি বাবার দৃষ্টিভঙ্গি থেকে দেখলে এর থেকে কষ্টের আর অন্য কিছু হতেই পারে না। কারণ সেখানে লুকিয়ে থাকে আজীবন ভালোবাসার প্রতিদানে ধোঁকা প্রাপ্তির গল্প। মান সম্মানের কথা না হয় বাদই দিলাম, কি জবাব দিবে বাবা অভ্র ভাইয়ার পরিবারকে? তবুও অভ্র ভাইয়া আর তার পরিবারকে ডেকে এনে সবটা খুলে বলা হয়। সবটা জানার পর অভ্র ভাইয়ার প্রতিক্রিয়া দেখে আমার খুব কষ্ট হচ্ছিল। তার জন্য এটা মেনে নেওয়া কতটা কঠিন তা যেন আমি বুঝতে পারছিলাম। পুরো স্তব্ধ হয়ে গিয়েছিল। তখন তারা চলে গেলেও বিয়ের নির্দিষ্ট সময়ে আবার ঠিকই চলে আসে বরপক্ষ নিয়ে। বাবার সামনে বরবেশে দাঁড়িয়ে জানায় সে আমায় বিয়ে করতে চায়। আর ব্যাস। বাবাও নিজের বাকি থাকা সম্মানটুকু বাঁচাতে আর তাদের প্রতি অনুতপ্ত বোধ থেকে বিয়ের জন্য রাজি হয়ে যায়। আমাকে একবার জিজ্ঞাসা করারও প্রয়োজন মনে করে না। আর আমিও সেই মুহূর্তে পুরো হতভম্ব হয়ে যাই। তারপর কি থেকে কি হয়ে গেল তা বুঝে ওঠার আগেই বিয়েটা হয়ে যায়। বিয়ের কাগজে সিগনেচার করার সময় অভ্র ভাইয়া শুধু একবার আমার দিকে তাকিয়ে একটি তাচ্ছিল্যের রহস্যময় হাসি দেয়। আমার পুরো শরীরে একটা শীতল শিহরণ বয়ে যায়। তার চোখে তখন আমি শুধু নিজের ধ্বংস দেখতে পাই। বাবা মার উপর খুব অভিমান হচ্ছে। তারা কেন আমার সাথে এমন করল? আপুর ভুলের প্রায়শ্চিত্ত আমার কাঁধে তুলে দিল। আমার বয়সী বা কতটুকু? সবে এইচএসসি পাশ করেছি। আর এখনই বিয়ে। কত স্বপ্ন দেখেছিলাম এই বিয়ে নিয়ে, কিন্তু এখন সব শেষ। এই 4 বছরে অভ্র ভাইয়াকে আমি দেখেছি মোট 4 বার। প্রথম যখন দেখি তখন আমার বয়স মাত্র 16। সেদিন ছিল স্কুলে হাফ পিরিয়ড, 2 বেনি করে কাঁধে ব্যাগ ঝুলিয়ে দুলতে দুলতে স্কুল ড্রেসে বাড়ি ফিরছিলাম। হঠাৎ মধ্য দুপুরের ছোট্ট ফাঁকা গলিতে পেছনে থেকে মিষ্টি কণ্ঠে কেউ ডেকে উঠে, "অরু।" আমি পেছনে ঘুরে তাকিয়ে দেখি নীল চেক চেক শার্ট গায়ে একটি ভার্সিটি পড়ুয়া সুদর্শন ছেলে মাথা ঈষৎ নিচু করে হাতে একটি সাদা খাম নিয়ে লাজুক মুখে দাঁড়িয়ে রয়েছে। আমি কাচুমাচু করে অবাক হয়ে তাকিয়ে কিছু বলার আগেই সে তার হাতে থাকা সাদা খাম আর সাথে ছোট্ট একটি প্যাকেট আমার দিকে বাড়িয়ে দিয়ে বাম হাত দিয়ে মাথা ঈষৎ চুলকিয়ে লাজুক মুখে বলল, "এগুলো তোমার বোন ইরাকে একটু দিয়ে দিও প্লিজ।" আমি নির্বাক হয়ে ভ্যাবলার মতো তার দিকে তাকিয়ে থেকে হাত বাড়িয়ে সেসব নিয়ে নিলাম। আর সে তৎক্ষণাৎ একটু লাজুক মুচকি হাসি দিয়ে পেছনে ফিরে চলে যেতে লাগল। গলির শেষ মাথা পর্যন্ত যতক্ষণ তাকে দেখা গেল ততক্ষণ সেখানে আমি অবাক অপলক ভাবে ঠায় দাঁড়িয়ে রইলাম। আপুর যে কারো সাথে প্রেম চলছে তা ততদিনে আমি জেনে গিয়েছিলাম। 16 বছর বয়স, সারাক্ষণ উপন্যাসে বুঁদ হয়ে পড়ে থাকা আমির কাছে এসব ছিল সম্পূর্ণ নতুন। হঠাৎ বাস্তবে প্রথম কাছ থেকে এসব দেখে অনেকটা উৎসাহিত হয়ে পড়েছিলাম। এক ছুটে বাড়ি গিয়ে আপুর সামনে হাসতে হাসতে খামসহ প্যাকেটটি বাড়িয়ে দিলাম আর বললাম, "খুব সুন্দর ফর্সা মতো একটি ছেলে তোমাকে দিতে বলেছে।" আমার কথা শুনে আপু ফোন টেপা বাদ দিয়ে শোয়া থেকে উঠে বসে প্রথমে প্যাকেটটি খুলে দেখে খুব সুন্দর একটি দামি কানের দুল। দুলটি দেখে আপু খুব পুলকিত হয়ে উঠে তারপর কোনো মতে সাদা খামটি খুলে ভেতরে থাকা ছোট্ট চিরকুটটি কোনোমতে পরে খামসহ চিরকুট মেঝেতে ছুঁড়ে ফেলে বিছানা ছেড়ে উঠে আয়নার সামনে গিয়ে দুলটি নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। সামনে পড়ে থাকা খামটি থেকে দুটো সাদা কাঠ গোলাপ ফুল আমার পায়ের সম্মুখে এসে পড়ল। আমি হাঁটু গেড়ে বসে বিস্ময় ভরা চোখে আলতো হাতে ফুলগুলো তুলে চিরকুটটি উঠিয়ে পড়ে দেখলাম সেখানে লেখা, "এভাবেই জড়িয়ে রেখো সাদা কাঠ গোলাপের সাদার মতো ভালোবাসার মায়, অভ্র।" সেদিন সারা দিন আর রাত আপু ব্যস্ত হয়ে থাকলো সেই দুল নিয়ে আর আমি ব্যস্ত হয়ে রইলাম সেই কাঠ গোলাপ দুটি নিয়ে। বান্ধবীদের মুখে অনেক শোনা অবাক কাঠ গোলাপ ফুল সেদিন প্রথম দেখে পড়ার টেবিলে শুধু বিস্ময় ভরা চোখে হাতের তালুতে নিয়ে সেই অদ্ভুত সুন্দর ফুলগুলো বারবার দেখছিলাম। এতটাই ভালো লেগেছিল যে আজও সেই শুকনো ফুলগুলো চিরকুট সমেত বইয়ের ভাঁজে রেখে দিয়েছি। অভ্র ভাইয়াকে আমার লাগতো ঠিক উপন্যাসের নায়কের মতো। তার করা সব কাণ্ডগুলোও মিলে যেত উপন্যাসের সাথে। আপু আমার পাশেই সারা রাত তার সাথে ফোনে কথা বলতো আর আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখতাম।
অভ্র ভাইয়া যে আপুকে খুব ভালোবাসতো তা তাকে সামনে থেকে বেশি না দেখেও বুঝতে পারতাম। খুব খুশি ছিলাম আপুর জন্য যে আপু তার সত্যিকারের ভালোবাসার মানুষ খুঁজে পেয়েছে। আনমনে আমিও চাইতাম যে আমারও যেন ঠিক অভ্র ভাইয়ার মতো এমন ভালোবাসতে পারা একজন মানুষের সাথেই বিয়ে হয়। আমার মন তো সেই ভাঙা ভেঙেছিল যখন জানতে পারলাম অভ্র ভাইয়ার আর কোনো ছোট ভাই নেই। ইরা আপু কতটা খেপিয়েছিল আমাকে তা নিয়ে। অথচ কে জানতো আজ স্বয়ং অভ্র ভাইয়ার সাথেই আমার বিয়ে হয়ে যাবে। কেন এমনটা হলো? রাত ৩টা বেজে গেছে। গতকাল এই সময়ও সব ঠিক ছিল অথচ আজ নেই। বাড়ির প্রথম বিয়ে আর একমাত্র শালী হওয়ার সুবাদে কি করব তার এক্সাইটমেন্টে আমি কাল সারা রাত ঘুমাতে পারছিলাম না। হঠাৎ রাত ৩টার দিকে আপুর ফোনে অভ্র ভাইয়ার ফোন আসে। আপু তখন পুরো ঘুমে তাই আমি আপুকে ডেকে তুলে বলি অভ্র ভাইয়া ফোন দিয়েছে। আপু বিরক্ত হয়ে ফোন রিসিভ করে কানে ধরে বলল, হ্যালো। হ্যালো, তুমি কি ঘুমাচ্ছ? যা বলার তা তাড়াতাড়ি বলো। বুঝেছি মহারানীর ঘুমে ডিস্টার্ব হচ্ছে। তবুও আরেকটু ডিস্টার্ব আমি আজ করব বুঝেছ। কারণ একা একা এতটা এক্সাইটমেন্ট আমি সামলাতে পারছি না। তোমার কথা বলতে হবে না, তুমি শুধু আমার কথাগুলো শুনো। কাল আমাদের বিয়ে। হ্যালো, শুনছো? তোমার আজ ঘুম কিভাবে পাচ্ছে বুঝতে পারছি না। আরেকটা কথা, কাল কিন্তু আমরা সারা রাত গল্প করব আর চন্দ্রবিলাস করব, তাই আগে থেকেই বলে রাখলাম। এই শুনছো? কাল কিন্তু তুমি সারা রাত ঘুমাতে পারবে না। এই শুনছো? রাতের নিস্তব্ধতায় ফোন লাউড স্পিকারে না থাকা সত্ত্বেও সবকিছু স্পষ্ট শোনা যাচ্ছিল। এই পর্যায়ে আপু বিরক্ত হয়ে ফোন অন রেখেই ফেলে ওপাশ ফিরে শুয়ে পড়ল। আপুর ঘুমিয়ে পড়ার কথা অভ্র ভাইয়াকে বলার জন্য আমি ফোন কানে ধরলাম। কিন্তু ভাইয়ার অনর্গল কথা বলায় কিছু বলার সুযোগই পেলাম না। অভ্র ভাইয়া বলতে লাগলো, ভাবতেই যেন কেমন লাগছে না। কাল এই সময় তুমি আমার কাছে থাকবে। আমরা স্বামী স্ত্রীর সম্পর্কে বেঁধে যাব। আমাদের মাঝে আর কোনো দূরত্ব থাকবে না। থাকবে শুধু ভালোবাসা। তুমি জানো না এই দিনটার জন্য আমি কতটা অপেক্ষা করেছি। ভার্সিটির পরপর সবাই যেখানে কিছুদিন ঘুরে বেরিয়েছে সেখানে আমি কোনো সময় নষ্ট না করে বাবার সাথে ব্যবসায় যুক্ত হয়ে পড়েছি শুধুমাত্র তোমার দায়িত্ব নেওয়ার মতো নিজেকে যজ্ঞ করার জন্য। আমার ভালোবাসা যতটাই প্রকাশ করি তা কমই হবে। ভালোবাসা যে প্রকাশ করা যায় না, শুধু অনুভব করে নিতে হয়। এই পর্যন্ত বলে অভ্র ভাইয়া হঠাৎ গাইতে লাগলেন, তোমাকে না লেখা চিঠিটা। ডাকবাক্সের এক কোণে সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের আসনা সুর আঁকা একা একা ছুঁয়ে যায় তবুও কখন এসে। যদি বলি সেসবই তোমারই একা চিঠি, একা একা মন। যদি বলি সেসবই তোমারই একা চিঠি, একা একা মন। সাইয়া, 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 সাইয়া। মিউজিক্যাল নোট, মিউজিক্যাল নোট, মিউজিক্যাল নোট, মিউজিক্যাল নোট। উপুর হয়ে শুয়ে বিছানায় বেঘোরে ঘুমাচ্ছে অভ্র ভাইয়া। জানালা দিয়ে আসা চাঁদের আলো ঠিক তার মুখ বরাবর পড়েছে। অন্ধকারের সাথে মেশা চাঁদের আলোয় সে মুখ দেখতে খুব মায়াবী লাগছে। সারাদিনের ক্লান্তিতে সোফায় গুটিসুটি মেরে বসে থেকে এবার আমারও খুব ঘুম পাচ্ছে, তবুও কেন যেন ঘুমাতে পারছি না। কানে বাজছে শুধু একটি কথাই, এই শুনছো? কাল কিন্তু তুমি সারা রাত ঘুমাতে পারবে না। এই শুনছো? অতঃপর তুমি। পর্ব ২। রাইটার ইশরাত জাহান সুপ্তি। ২। ভেজা চুল দেখিয়ে নিজের প্রতি আকর্ষণ করতে চাও? কি ভেবেছ তুমি? মুভি স্টাইলে সকাল সকাল আমার ঘুমন্ত মুখে চুলের পানি ইচ্ছে করে ছিটাবে আর অমনি আমি তোমার জন্য পাগল হয়ে যাব। হ্যাঁ, কি বিপাকে পড়ে গেলাম। গতকাল সারা দিন রাত একটানা বিয়ের বেনারসি শাড়ি পরে থাকায় খুব গরম লাগছিল, তাই সকাল সকাল গোসলটা সেরে নেই। এখন গোসল করাতেও এত সমস্যা হয়ে যাবে কে জানতো। আমি তো ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ভেজা চুল আঁচড়াচ্ছিলাম। চুল আঁচড়ানো শুরু করতে না করতেই বিছানায় এত দূরে পানি গেল কি করে কে জানে। এমনভাবে শক্ত হাতে কাঁধটা ধরেছে যে মনে হচ্ছে ব্যথা বানিয়েই ছাড়বে। খবরদার, আর কখনো যেন আমার সামনে ভেজা চুলে না দেখি। কথাটি বলে অভ্র ভাইয়া কাজ ছেড়ে দিতেই হঠাৎ তার চোখ পড়ল আমার হাতের দিকে। এবার আমার মেহেদি পরা হাত দুটো তার চোখের সামনে মেলে ধরে ঝাঁকানো শুরু করে চেঁচাতে লাগলেন, তোমার হাতে এই লিখে রেখেছ কেন?
বলো, এতে তো আমার নাম। আগে থেকেই জানতে এসব হবে? জবাব দাও। তার কথার আমি কি জবাব দিব বুঝতে পারছি না। ইরা আপুর থেকে ছ্যাঁকা খেয়ে কি তার মাথা পুরো আউট হয়ে গেল? কি আবোল তাবোল বকছে তা কি সে বুঝতে পারছে? আমি আগে থেকে কি জানবো? আমি কি নিজে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছি নাকি? কি হলো? কথা বলছো না কেন? তার অনবরত ধমকের চোটে এবার আমি ভয়ার্ত চোখে তাকিয়ে ভাঙা ভাঙা স্বরে বললাম, আমার নামও তো অরু, এ দিয়ে শুরু। নিজের উদ্ধৃত আচরণ আর বোকামো বুঝতে পেরে তিনি কিছুক্ষণ হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে থেকে মেঝের দিকে দু একবার দৃষ্টি নিক্ষেপ করে সোজা ওয়াশরুমে চলে গেলেন আর আমিও সেখানে খাম্বার মতো দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর তার এক দূরসম্পর্কের ভাবি এসে আমাকে একটি গোলাপি রঙের শাড়ি পরিয়ে দিয়ে বাইরে নিয়ে গেলেন। বাইরে গিয়ে দেখি বাড়িতে মেহমান ভালোই আছে। সবার মুখ গোমরা হয়ে আছে, আমাকে এমন ভাবে দেখছে যেন আমি তাদের সবার কিডনি চুরি করে পালিয়ে ধরা পড়ে গেছি। এতগুলো তীক্ষ্ণ চোখের দৃষ্টির মেলায় একজোড়া নিষ্পাপ চোখ আমার দিকে তাকিয়ে দৌড়ে এসে কোলে উঠে দুহাত দিয়ে আমার গলা জড়িয়ে রাখল। গালে তার নরম ঠোঁট ছুঁয়ে দিয়ে সামনে দাঁড়ানো সুতি শাড়ি পরিহিতা মাঝবয়সী একজন মেয়ের দিকে তাকিয়ে বলল, আম্মু দেখো মামানিকে দেখতে কি সুন্দর লাগছে। ঠিক যেন একটা গোলাপি পরী। বাচ্চাটার কথায় আমার বুঝতে বাকি রইল না যে ইনি অভ্র ভাইয়ার বড় বোন আরিশা আপু। পাশ থেকে একজন মহিলা আরেকজনকে বলতে লাগল, এই বোনটাও তো ভালোই সুন্দরী। তবে ওই বোনটার গায়ের রং আরো ফর্সা ছিল। কি বলো? হুম। কিন্তু এই জনের আবার চেহারায় ঢক বেশি। অভ্রর সাথে ভালোই মানায়। মানাবে না কেন? আমাদের অভ্র লাখে একটা। কি সুন্দর দুধ বরণ গায়ের রং, তেমনি চেহারাও মাশাল্লাহ। একটা শুকনা মরা গাছের সাথে দাঁড় করিয়ে রাখলেও ওর সৌন্দর্যে তার ঘাটতি পূরণ হয়ে যায়। কত বললাম, আমার বোনের মেয়েটারে আনতে ওর সাথে আরো ভালো মানাতো। কিন্তু কে শোনে কার কথা? মামি যে ওর ভালো চায় তা তো আর বুঝল না। পড়ে রইল এই বোনদের পেছনে। বড়টা পালাইছে, ছোটটা আবার কি করে তার কি ঠিক আছে? যতই সুন্দরী হোক স্বভাব তো মনে হয় বোনদের বোনদের একই। ওনার শেষোক্ত কথাটি শুনে আমার চোখ ভিজে উঠল। কত অনায়াসেই সবাই আমার চরিত্র নিয়ে প্রশ্ন উঠিয়ে ফেলছে। এই অচেনা পুরীতে নিজেকে বড্ড একলা আর অসহায় লাগছে। না, আমার মামানি সব থেকে বেস্ট। ছোট্ট ছেলেটি আমার গালে পুনরায় তার ঠোঁট ছুঁয়ে বলল, আমার মিষ্টি মামানি। আম্মু, আমার এই মামানিটাই বেশি পছন্দ হয়েছে। ওই বুড়ি এমন কটকট করে কথা বলে কেন? তুতুল চুপ। বড়দের নিয়ে এভাবে কথা বলে। যাও ভেতরে যাও। মার বোকায় তুতুল সোনা মুখ গোমরা করে ভেতরে চলে গেল। আরিশা আপু এরপর তার মামিকে উদ্দেশ্য করে বললেন, আহ, মামি আপনারা কি শুরু করলেন বলেন তো? যা হবার তা হয়ে গেছে। এখন এসব বলে কি কোনো লাভ হবে? কথাটা বলে আরিশা আপু একবার বিরক্ত মুখে আমার দিকে তাকিয়ে সেখান থেকে চলে গেলেন। এই বাড়ির কেউই যে আমাকে ঠিক পছন্দ করছেন না তা আমি স্পষ্ট বুঝতে পারছি। তাদের দেখে মনে হচ্ছে যেন যা কিছু হয়েছে সেসব কিছুর পেছনে আমারই হাত ছিল। সবকিছুর জন্য একমাত্র দায়ী আমি। ৩. অভ্র ভাইয়ার মা মিসেস সালেহা বেগম মাইগ্রেইনের ব্যথায় বিছানায় শয্যাশয়ী হয়ে রয়েছেন। গতকাল ছেলের হবু বউয়ের পালিয়ে যাওয়ার খবর শোনার পর থেকেই নাকি তার এই প্রচণ্ড মাইগ্রেইনের ব্যথা হামলা করেছে। আর যখন শুনতে পেলেন সেই মেয়ের ছোট বোনকেই তার ছেলে জেদের বশত বিয়ে করে এনেছে তখন থেকে তিনি আর বিছানা ছেড়ে উঠতেই পারছেন না। তার একমাত্র ছেলের বউকেও তিনি এখনো সচক্ষে দেখেননি। সেই সুবাদে আমাকে তার কাছে নিয়ে যাওয়া হলো তার কক্ষে। উনার দিকে তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম। দুই বিবাহিত ছেলে মেয়ের মা হয়েও তার মধ্যে এখনো যথেষ্ট সৌন্দর্য ফুটে আছে। একটি সাদা জমিনের অ্যাশ কালারের সুতি শাড়ি পরে বিছানায় সাদা চাদরটি কোমর পর্যন্ত টেনে তিনি চোখ বন্ধ করে শুয়ে আছেন। কারো ডাকে চোখ দুটো ইস্তমেলে গম্ভীর দৃষ্টিতে আমার দিকে একটানা তাকিয়ে রইলেন। আমি শুধু একবার সালাম দিয়ে হাত দিয়ে শাড়ির ঘোমটাটা আরেকটু টেনে মাথা অল্প নিচু করে দাঁড়িয়ে রইলাম। তাদের সবার আমার দিকে এমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকা দেখতে দেখতে এবার আমার মধ্যেও কেমন যেন একটা অপরাধী অপরাধী ভাব এসে পড়েছে। রুমের মধ্যে অনেকেই ছিল। সবাই পিনপতন নীরবতা বিরাজ করে রয়েছে। আমার শাশুড়ি মা সেভাবেই আমার দিকে কয়েক মিনিট তাকিয়ে থেকে তার মেয়ের উদ্দেশ্যে বললেন,
আরিশা, জানালার পর্দাটা আরেকটু টেনে দাও। আমার চোখে আলো লাগছে। কথাটা বলে তিনি পুনরায় কপালে হাত দিয়ে চোখ বন্ধ করে রইলেন। সবাই বুঝে গেল এখানে তিনি আর কারো উপস্থিতি চাইছেন না। তাই আমাকে সহ সবাই বেরিয়ে এলো। এই বাড়িতে একটি মানুষকেই শুধু দেখলাম যিনি আমার দিকে বিরক্তিমাখা অদ্ভুত দৃষ্টিতে তাকালেন না। তিনি হলেন আরিশা আপুর হাজবেন্ড শফিক ভাই। খুব হাসিখুশি একজন মানুষ, সবসময় সবার সাথে মজা করে চলেছে। কিছু কিছু মানুষ অন্যদের হাসাতে পারার এক অদ্ভুত সুন্দর ক্ষমতা নিয়ে জন্মায়। তিনি তাদের মধ্যে একজন। আরিশা আপু যেমন গম্ভীর তিনি তেমন হাস্যময়ী। দুজন পুরো বিপরীত তবুও একে অপরের জন্য পারফেক্ট। নাস্তার টেবিলে দুলাভাই আমাকে খেতে না দিয়ে কিছুক্ষণ পরে অভ্র ভাইয়াকে রুম থেকে জোর করে টেনে এনে কিছু দুষ্টুমি মাখা কথা বলে আমাকে সহ অভ্র ভাইয়াকে পাশের একটি রুমে টেনে নিয়ে গেলেন। এক প্লেটে খাবার দিয়ে দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে বলতে লাগলেন, প্লেট পুরো খালি করলে তারপর দুজনকে বের হতে দিব। শালা সাহেব, এবার দুজন দুজনকে নিজ হাতে খাইয়ে দেন। কতটা সুবিধা করে দিলাম দেখেছেন, একা একা এখন আর লজ্জা পেতে হবে না। দুলাভাইয়ের এমন পাগলামিতে আরিশা আপু যে আপত্তি করছিল তা ভেতর থেকে বোঝা যাচ্ছিল। অভ্র ভাইয়া তখন থেকেই চরম রাগ করছেন। বারবার দরজা পিটিয়ে বলছেন, দুলাভাই, দুলাভাই দরজা খুলেন। সব সময় কিন্তু মজা ভালো লাগে না। দুলাভাইয়ের কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। সম্ভবত তিনি দরজার ওপারে সবাইকে নিয়ে সেখান থেকে কেটে পড়েছেন। অভ্র ভাইয়া অনবরত দরজায় বাড়ি দিয়ে চেঁচিয়ে যাচ্ছেন। আর আমি চুপচাপ বিছানার পাশে দাঁড়িয়ে আছি। দুলাভাই, দুলাভাই, কেউ কি শুনতে পাচ্ছে না নাকি? ডেমিট। দরজায় একটি জোরে হাত দিয়ে বাড়ি দিয়ে তিনি একটু নিঃশ্বাস ফেলে কোমরে দু হাত দিয়ে আমার দিকে তাকালেন। আমি ঝটপট মাথা নিচু করে ফেললাম। আমার চরম অস্বস্তি লাগছে সাথে ভয়ও। এমনিতেই উনাকে এখন আমার খুব ভয় লাগে, তার উপর উনার সাথে একা একটা রুমে এভাবে আটকে আছি এই প্রথমবার। না, কথাটা ভুল। এই প্রথমবার নয়, দ্বিতীয়বার। কারণ আরও একবার তার সাথে একা একটি রুমে ফেঁসে গিয়েছিলাম। ইরা আপুর বেস্ট ফ্রেন্ড সাইমা আপুর বিয়ের অনুষ্ঠান ছিল। তাদের ক্লাসের সকলকেই ইনভাইট করা হয়েছিল। সাইমা আপুর সাথে ভালো সখ্যতার দরুন আমিও সেখানে নিমন্ত্রিত ছিলাম। বিয়ের কার্যক্রম শুরুর পর্যায়ে হঠাৎ ইরা আপুর মনে পড়ে তার পার্স সে দোতলার একটি রুমে ভুলে ফেলে এসেছে, যেখানে একটি ছোট্ট মেকআপ কিট রয়েছে যা একটু পরপর আপুর প্রয়োজন হয়। সেই পার্স আনতে আপু আমাকে নিয়ে যাত্রা করে দোতলায়। কিন্তু সিঁড়ির কাছে আসতেই একজন ফটোগ্রাফারকে পেয়ে আপু ছবি তোলাতে ব্যস্ত হয়ে পড়ে এবং আমাকে একাই পাঠায়। বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে পড়ায় সবাই নিচে চলে গেছে। দোতলায় এখন পুরো শুনশান নীরবতা। পার্স নিয়ে ফেরত আসছিলাম, এর মাঝে আবার দোতলার লাইট সব চলে গেল। হয়তো লোডশেডিং, নিচে জেনারেটরের ব্যবস্থা করায় সেখান থেকে আসা মৃদু আলো দোতলার ঘন অন্ধকারকে কাটিয়ে আবছা করে রেখেছে। সেই আবছা আলোকে অনুসরণ করেই এগিয়ে যাচ্ছিলাম। কিন্তু হঠাৎ একটি রুমের সামনে দিয়ে যেতেই রুমটির বন্ধ দরজা খুলে গিয়ে একটি হাত আচমকা আমাকে ভেতরে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে টেনে নিল। আমি চেঁচাতে যাব তার আগেই আমার মুখ হাত দিয়ে চেপে ধরে আমাকে দেয়ালের সাথে দু হাত দিয়ে আটকে দিল। আর আমি কিছু বুঝে ওঠার আগেই চট করে আমার গালে একটি কিস করে মৃদু হেসে একটি পুরুষালী কণ্ঠ বলে উঠল, এবার হ্যাপি তো? সাথে সাথে লাইট চলে আসলো। তাকিয়ে দেখি আমার সামনে অভ্র ভাইয়া। আমি চোখ বড় বড় করে বিস্ময় নিয়ে তাকিয়ে থাকি। মনে হচ্ছে আমার চোখ যেন কোটর থেকে এক্ষুনি বেরিয়ে আসবে, তার অবস্থাও সেম। মুখের মৃদু হাসি গায়েব হয়ে গিয়ে সেখানে এখন বিস্ময় রাজ্যের সাম্রাজ্যতা এসে ভর করেছে। বিস্ময় ভাব কাটিয়ে তিনি দ্রুত আমার মুখ থেকে হাত সরিয়ে বারবার বলতে লাগলেন, সরি, সরি, সরি। আমি আসলে ভেবেছিলাম ইরা। তার গলা দিয়ে আর কোনো আওয়াজ বের হচ্ছে না। বেচারা এমন বিব্রতকর অবস্থায় পড়ে কি বলবে কি করবে ভাবতে ভাবতে একবার হাত দিয়ে কপালের ঘাম মুছে আবার পরক্ষণে রুমাল খোঁজার জন্য একবার বুকে একবার সাইড পকেটে দ্রুত হাত বুলাতে থাকে। আর আমি তখনও খাম্বার মতো বিস্মিত চোখে তাকিয়ে স্থির হয়ে রইলাম। তার এমন অস্থিরতা দেখে আমি আরও জমে রইলাম। তার চেহারার অবস্থা সেই মুহূর্তে দেখার মতো ছিল।
আমাকে কিছু একটা আমতা আমতা করে বলতে গিয়ে বলার মতো কিছু না পেয়ে বেকুবের মতো একটি জোরপূর্বক হাসি দিয়ে দ্রুত দরজা দিয়ে বের হওয়ার সময় দরজার সাথে জোরে মাথায় বাড়ি খেয়ে বসল। কপালে হাত দিয়ে একটু থেমে পুনরায় যাওয়ার সময় আবার পায়ে হোঁচট খেল। কিন্তু এবার আর থামল না, সোজা এক ছুটে পালালো। আর আমি 1 মিনিটের মধ্যে ঘটে যাওয়া এত কিছু দেখে তারপরের 5 মিনিটও সেখানে শোকড হয়ে দাঁড়িয়ে রইলাম। হাসছ কেন? সেদিন অভ্র ভাইয়ার চেহারা আর অস্থিরতার কাণ্ডগুলোর কথা মনে পড়ে আনমনে কখন যে মুচকি মুচকি হাসা শুরু করেছি সেদিকে টেরি পায়নি। অভ্র ভাইয়ার কথায় ঘোর কাটায় হাসি গায়েব হয়ে গেল। মাথা নিচু করে মৃদু ঝাঁকিয়ে বোঝালাম কিছু না। হঠাৎ আমার ফোনে একটি আননোন নাম্বার থেকে ফোন আসে, আমি রিসিভ করে হ্যালো বলতেই ওপাশ থেকে ভেসে এলো, হ্যালো অরু, তুই ঠিক আছিস? আমি বিস্মিত স্বরে বলে উঠলাম, ইরা আপু, আমি যা শুনলাম তা কি সত্যি? অভ্র নাকি তোকে? ইরা আপুর কথার মাঝপথে অভ্র ভাইয়া এসে আমার কাছ থেকে ফোন কেড়ে নিয়ে উচ্চ স্বরে ইরা আপুকে বলতে লাগলো, হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ, তোমার বোনকে আমি বিয়ে করেছি। কি ভেবেছ এত সহজে ছাড় পাবে? হ্যালো ইরা, ইরা, ইরা আপু হয়তো ফোন কেটে দিয়েছে। অভ্র ভাইয়া কিছুক্ষণ হ্যালো হ্যালো করে রাগের চোটে ফোনটা বিছানায় ছুঁড়ে মেরে খাবারের প্লেট হাত দিয়ে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিল। কাচের প্লেটটা চুরমার হয়ে ভেঙে গিয়ে খাবারগুলো পুরো রুমে ছড়িয়ে পড়ল। আমি ভয়ে পুরো জর্জর হয়ে পড়লাম। এরপর তিনি দ্রুত গতিতে আমার দিকে এগিয়ে এসে শক্ত হাতে আমাকে ধরে দাঁত কটমট করে বলতে লাগল, খবরদার, ইরার সাথে যেন আর কখনো কথা বলতে না দেখি, না হলে কিন্তু। অভ্র, অভ্র ভাইয়ার বাবা মি শাহাদাত হোসেন দরজা খুলে অভ্র ভাইয়াকে ধমক দিলে অভ্র ভাইয়া আমাকে ছেড়ে রাগে দ্রুত গতিতে রুম ত্যাগ করল। আর তার বাবা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে একটি দীর্ঘশ্বাস ছেড়ে সেখান থেকে চলে গেলেন। হয়তো তিনি কিছু বলতে চাইছিলেন, কিন্তু বলার কিছু খুঁজে পাচ্ছিলেন না। 4. সকাল থেকে বারবার আটকে রাখা অশ্রু আমি আর আটকাতে পারলাম না। যখন জানতে পারলাম, আজ আমাকে আমাদের বাড়িতে যেতে দেওয়া হবে না। বিয়ে উপলক্ষে যেই বিশাল বউ ভাতের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেটা ক্যান্সেল করা হয়েছে। নিয়ম অনুযায়ী আজই তো বর নিয়ে কনের বাবার বাড়ি যাওয়ার কথা। পরিস্থিতি এখন ঠিক নেই বলে বলা হয়েছে 2-1 দিন পর আমাদের পাঠানো হবে ও বাড়ি। কিন্তু আমার মন মানছে না। কেমন যেন দম আটকে আসছে এখানে। ছুটে নিজের বাড়ি চলে যেতে ইচ্ছে করছে। এক ধরনের ভয় শুধু মনকে সর্বদা গ্রাস করে রাখছে। এভাবে কি কোথাও থাকা যায়? দোতলার সিঁড়ির কর্নারে রেলিং ধরে অশ্রু চোখে দাঁড়িয়েছিলাম। কারো পদচারণের শব্দে সচকিত হয়ে দ্রুত অশ্রু মুছে ফেললাম। মুখে একটি নকল ফ্যাকাশে হাসি টেনে এনে পাশে তাকিয়ে দেখলাম অভ্র ভাইয়ার বাবা এসে দাঁড়িয়েছেন। আমার মাথায় হাত রেখে তিনি নরম গলায় বললেন, অরু মা, আমি জানি তোমার অনেক কষ্ট হচ্ছে। যে ব্যবহার তুমি সবার থেকে পাচ্ছ তা তোমার প্রাপ্য নয়, যা কিছু হয়েছে সেখানে তোমার কোনো হাত নেই। তবুও তোমাকে এসব ভোগ করতে হচ্ছে। অভ্রর আচরণে কষ্ট পেও না মা। আমার ছেলেটা মোটেও এমন নয়। তীব্র আঘাত ওকে এখন আবেগশূন্য করে রেখেছে। ও নিজেও উপলব্ধি করতে পারছে না ও কি করছে। ভালোবাসা থেকে প্রাপ্ত ধোঁকার আঘাত যে খুব তীক্ষ্ণ কষ্টের হয়। ওর এখন একজনের সঙ্গর খুব প্রয়োজন, যে ওর নির্জীব দেহে আবার প্রাণ ফিরিয়ে আনবে। আর আমি জানি এই কাজটা একমাত্র তুমিই পারবে। তোমার কি মনে হয় অভ্র তোমাকে বিয়ে করতে চাইলো আর অমনি আমি শুধু শুধু রাজি হয়ে গেলাম? না, এতটা নির্বোধ আমি নই যে ছেলের জেদের বশে হুট করে নেওয়া এত বড় একটি সিদ্ধান্তকে মেনে নিব। আমি মেনে নিয়েছি কারণ আমি বুঝতে পেরেছিলাম, তুমিই সেই জল যে আমার ছেলের রক্তাক্ত বুকের মৃতপ্রায় হৃদয় নামক চারা গাছে পুনরায় প্রাণ এনে দিবে। যাকে পেয়ে আমার ছেলে আবারও প্রাণবন্ত হতে পারবে। কাল যখন আমরা তোমাদের বাড়িতে জানতে পারলাম ইরা পালিয়ে গেছে, তখন যেখানে আমরা সবাই আমাদের নিজ নিজ সম্মানের ভয়ে চিন্তিত ছিলাম, সেখানে একমাত্র তুমিই ছিলে যে আপনজন না হয়েও কোনো মান সম্মানের চিন্তা না করে অভ্রর দিকে শুধু ব্যথিত চোখে তাকিয়েছিলে। তোমাকে তখন কি মনে হচ্ছিল জানো? তুমি অভ্রর আয়না। অভ্রর কষ্টের প্রতিফলন তোমার চোখে দেখা যাচ্ছিল। তাই তো ছেলের জন্য একটু স্বার্থপর হয়ে গিয়ে তুমি কি চাও তা না জেনেই অভ্রর প্রস্তাবে রাজি হয়ে যাই। পারলে এই বুড়ো বাবাকে ক্ষমা করে দিও। আর আমার ছেলেটাকে ঠিক করে দিও।
কথাগুলো বলে অভ্র ভাইয়ার বাবা বা হাত দিয়ে চশমা খুলে চোখ মুছে সেখান থেকে চলে গেল। আমি শুধু নিশ্চুপ হয়ে তার কথাগুলো শুনছিলাম। আমার আর কিই বা বলার ছিল? কতটা বিশ্বাস ছিল তার দৃষ্টিতে আমার প্রতি? আমি কি সেই বিশ্বাস আদৌ রাখতে পারব? রুমে আসতেই দেখলাম অভ্র ভাইয়া সোফায় বসে কাঁদছে। আমার শব্দ পেয়েই তিনি দ্রুত চোখ মুছে উঠে দাঁড়িয়ে পড়ল। অশ্রু ভেজা লাল হয়ে যাওয়া চোখে একবার আমার দিকে তাকিয়ে ওয়াশরুমে চলে গেল। সোফার কাছে যেতেই দেখতে পারলাম সেখানে অভ্র ভাইয়া আর ইরা আপুর বিয়ের কার্ড পড়ে রয়েছে। তার মানে এটাকে ধরেই সে এতক্ষণ কাঁদছিল। কিছুক্ষণ আগে তার করা আচরণে যতটুকু ভয় আর তার প্রতি বিতৃষ্ণা জেগেছিল তার অশ্রু দেখে এখন সবটা উদ্বেগ আর সহানুভূতিতে রূপান্তরিত হয়ে গেল। তিনি যেই কষ্ট পাচ্ছেন তার কাছে তো আমার কষ্ট আর কিছুই না। আর এই কষ্টের জন্য দায়ী তো আমার নিজের বোনই। এ কারণে নিজেকেও কোনো না কোনো ভাবে অপরাধীই মনে হয়। 5. আমাদের বিয়ের আজ 4 দিন হলো। আজ আমাদেরও বাড়িতে যাওয়ার কথা। আমার বাবা আর কাকারা আমাদের নিতে এসেছে। অভ্র জানিয়ে দিল তিনি যাবেন না। তার বাবা আর দুলাভাই মিলে অনেক জোরাজুরি করেও তাকে রাজি করাতে পারলেন না। শেষে তার বাবা এসে আমার বাবাকে বলল, অভ্রর শরীরটা বেশ ভালো নেই। কিছু মনে করবেন না বেয়াই, ও না হয় ওরু মাকে ও বাড়ি থেকে নিয়ে আসতে যাবে। বাবাও আর বেশি জোর করলেন না। হয়তো তিনি বুঝতে পেরেছেন কারণটা, হয়তো না। রুমে আমি যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম। হঠাৎ তখন অভ্র এসে আমাকে ভ্রু কুঁচকে বলতে লাগল, সেখানে যে যাচ্ছ আবার সবসময়ের জন্য থেকে যেও না। তোমরা বোনরা তো আবার হুট করে ছেড়ে যেতে ভালোই পারো। কথাটি বলে তিনি সেখান থেকে চলে যাবার জন্য উদ্যত হলে আমি পেছনে থেকে তাকে বললাম, চিন্তা করবেন না। আপনার অনুমতি ছাড়া আমি কখনো আপনাকে ছেড়ে যাব না। পেছনে ঘাড় ঘুরিয়ে ভ্রু কুঁচকে তিনি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে পুনরায় চলে গেলেন। আমি একটি দীর্ঘশ্বাস ছেড়ে জানালা দিয়ে দেখতে পাওয়া সীমাবদ্ধ আকাশের দিকে তাকিয়ে রইলাম। অতঃপর তুমি। পর্ব 3। রাইটার ইশরাত জাহান সুপ্তি। অভ্র আমাকে যাওয়ার দিন নিতে আসলো না দেখে আমাদের বাড়ির সবাই বেশ অবাক হলো। কিন্তু আমি একটুও হলাম না। তবুও কোথায় যেন একটু খারাপ লাগছিল। নিজে একাই ব্যাগপত্র গুছিয়ে চলে আসলাম। বাবা শুধু হতবিহ্বল দৃষ্টিতে তাকিয়েছিল। হয়তো বুঝে গেছে তাদের আদরের ছোট মেয়েটি ও বাড়িতে কতটা ভালো আছে। এখন বুঝেই বাকি লাভ। যখন বোঝা উচিত ছিল তখন তো কিছু না জিজ্ঞাসা করেই সব করে ফেলল। সে বাড়ি পৌঁছাতেই তুতুল সোনা এসে আমার কোলে উঠে পড়ল। আর তার মিষ্টি ভঙ্গিতে আমাকে বলতে লাগলো আমাকে সে কত মিস করেছে। রুমে গিয়ে দেখলাম অভ্র সোফায় বসে ল্যাপটপ টিপছে। তিনি ছাড়াও আরও একটা মানুষ যে এই রুমে আছে সেদিকে তার কোনো ভ্রুক্ষেপই নেই। রাতে আরিশা আপু আমার হাতে তার কফির মগ ধরিয়ে দিয়ে বললেন উনাকে গিয়ে দিয়ে আসতে আর তাকে আপুর কাছে পাঠাতে। আমি মগ হাতে গুটি গুটি পায়ে তার দিকে এগিয়ে যেতে লাগলাম। খুব বিব্রত বোধ করছি, উনাকে কিভাবে বলবো? তার সাথে এখনো আমি সেভাবে তেমন একটা কথা বলিনি। তিনি সোফায় বসে সামনে অফিসের কিছু কাগজপত্র মেলে বসে আছেন। তবে তিনি দেখছেন না। হাঁটুর উপর রাখা মুষ্টিবদ্ধ হাতে মাথা ভার দিয়ে রয়েছেন। আমি তার মুখের সামনে কফির মগটা বাড়িয়ে তাকে ডেকে বললাম, আপনার কফি। তিনি নিশ্চুপ হয়ে রইলেন। কফিটা নিন। অভ্র মাথা না উঠিয়েই খুব থমথমে গলায় বলল, এখান থেকে যাও। তার থমথমে গলার স্বরে আমি খানিকটা ভয় পেয়ে গেলাম। ফিরেই যাচ্ছিলাম কিন্তু আবারও আমাকে থামতে হলো কারণ আরিশা আপু যে তাকে ডেকেছে এই কথাটা তো বলা হয়নি। আমি আবারও তাকে কাঁপা কাঁপা গলায় বললাম, শুনুন। আমার কথা শেষ না হতে দিয়েই এবার তিনি খপ করে আমার হাত শক্ত করে ধরে দাঁড়িয়ে খুব মেজাজ সহ বললেন, একটা কথা একবার বললে কানে যায় না? বলেছিলাম না আমার থেকে দূরে থাকতে। একদম আমার সামনে ভালো সাজতেন আসবে না। কথাগুলো বলে তিনি আমার হাত এক ঝটকায় ছেড়ে দিলেন। তার এমন আচরণে আমি এক কদম পিছনে ছিটকে গেলাম। আর আমার হাতের কফির মগ থেকে গরম কফি খানিকটা ছিটকে আমার হাতে এসে পড়ল। আর খানিকটা টি টেবিলে মেলে রাখা তার কাগজে। অসহ্য যন্ত্রণায় আমার হাত পুড়ে গেল কিন্তু সেদিকে তার চোখও পড়ল না। তিনি কাগজগুলোতে কফি পোড়ায় সেগুলো নিয়েই ব্যস্ত হয়ে পড়লেন। আরও আমাকেই রুক্ষ স্বরে বললেন, কি করলে এটা?
জানো এগুলো কতটা ইম্পর্ট্যান্ট? আমার চোখ পানিতে ভরে উঠল। আমি জানি না, সত্যিই জানি না। কিছু কাগজ মানুষের থেকেও কি করে বেশি ইম্পর্ট্যান্ট হতে পারে। এভাবেই কেটে গেল 1.5 মাস। এই 1.5 মাসে উনি আমার সাথে ভালো ব্যবহার তো দূরে থাক, ভালো করে কথা পর্যন্তও বলেননি। যখনই কথা বলেন হয়তো ধমক দিয়ে নয়তো পিঞ্চ মেরে। মুখের কথা দিয়ে অত্যাচার তিনি আমার উপর ভালোই চালিয়ে যাচ্ছেন। 1.5 মাসেও কিছুই বদলায়নি, পার্থক্যটা শুধু এতটুকু, এখন আমিও মাঝে মাঝে উত্তর দেই। তবে ভয় তাকে আমি এখনো পাই। মাঝে মাঝে খুব মাও হয়। বিয়ের আগে তাকে যেমন দেখেছিলাম সেই অভ্র এখন আর নেই। এই অভ্র অন্য অভ্র। সে নিজেকে যদি একটু খেয়াল করে দেখত তাহলে হয়তো সে নিজেই চমকে যেত। চেহারাটা শুকিয়ে গেছে, ঠিকমতো শেভ করেন না, সবসময় মুখে খোঁচা খোঁচা দাড়ি গজিয়ে থাকে। এখন তিনি আর অফিসেও যান না, কাজ ঠিকমতো করেন না। বাইরে বাইরে ঘুরেই সারাদিন কাটিয়ে দেন। তবুও তার বাবা তাকে ঘরেই কিছু কিছু কাজ দিয়ে ব্যস্ত রাখার চেষ্টা করেন। তার ইচ্ছে করলে মাঝে মাঝে করেন, না হলে না। সঠিক, ভুল বোঝার বোধ শক্তি সে হারিয়ে ফেলেছে। ইরা আপু তার হৃদয় এমনভাবে টুকরো টুকরো করে ভেঙেছে যে সে এখন সম্পূর্ণ হৃদয়হীন হয়ে গেছে। আর সেই হৃদয়হীন অভ্র প্রতিনিয়ত আমাকে নিষ্ঠুরভাবে অদৃশ্য জখম করে পৈশাচিক আনন্দ লাভ করে। আমিও তাকে বাধা দেই না, কারণ আমার মনে হয় আমাকে জখম করার এই আনন্দই এখন তার সঞ্জীবনী শক্তি। তার মতো আরেকজনও যে কষ্টে আছে এটা ভেবে সে শান্তি পায়। এই শান্তিটা তার প্রয়োজন। কারণ এই হৃদয়হীন অভ্র যে মাঝে মধ্যে মাঝরাত হলেই হৃদয়ের দগ্ধে পড়ে নীরবে কাঁদে। নিচ থেকে যা আমি স্পষ্ট বুঝতে পাই। কিন্তু তবুও না আমি তাকে আমার জেগে থাকার উপস্থিতি টের পেতে দেই, আর না তাকে প্রশ্নে বিদ্ধ করি। শুধু রাতের অন্ধকারে মেশা তার অশ্রুর সাথে আমার একটি দীর্ঘশ্বাস জানালা দিয়ে বয়ে আসা মধ্য রাতের স্তব্ধ বাতাসকে আরেকটু ভারী করে তোলে। 6 সকালে ঘুম থেকে আড়মোড়া ভেঙ্গে উঠে মেঝে থেকে বিছানাপত্র উঠিয়ে ঠিক করে রাখলাম। নিচে ঘুমাতে ঘুমাতে আমার সারা শরীর ব্যথা হয়ে গেছে, আর উনি কি সুন্দর আরাম করে একা পুরো বিছানা জুড়ে ঘুমিয়ে আছে। গোসল সেরে বাথরুম থেকেই হেয়ার ড্রায়ার নিয়ে চুল শুকিয়ে তারপর বের হতে হয়। কি জ্বালা! সকালের নাস্তা শেষে অভ্র বাইরে চলে গেল। বাবাও অফিসে, আর অভ্রর মা তার রুমে ঘুমিয়ে পড়লেন। আমি এই বিশাল বাড়িতে একা হয়ে পড়লাম। কিছুই করার নেই ভেবে রুমে আসতেই দেখলাম অনেক কিছুই করার আছে। পুরো রুম নোংরা হয়ে আছে। ফ্লোরটাও মোছা দরকার। বাড়ির বেশিরভাগ চাকর গেছে ছুটিতে। বুয়া এসে সকালে রান্না করে দিয়েই চলে গেছে। অগত্যা আমাকেই নামতে হলো কাজে। একটা রুম পরিষ্কার করতেই আমার দফা রফা হয়ে গেল। বাবা, এটা কি রুম নাকি ফুটবল ময়দান? পুরো রুম মোছা শেষে সবে একটা ক্লান্তিকর স্বস্তির নিঃশ্বাস ছেড়ে দাঁড়ালাম, তার মধ্যেই অভ্র জুতা পায়ে রুমে প্রবেশ করল। আর সেই জুতা পরেই সারা রুমে হাঁটাহাঁটি করতে লাগল। আমি শুধু হতভম্ব হয়ে দাঁড়িয়ে দেখতে লাগলাম। আমার মাত্র পরিষ্কার করা রুমটা এখন জুতার নোংরা ছোপ ছোপ দাগে ভরা। আপনি এটা কি করলেন? কি করলাম? দেখতে পাচ্ছেন না আমি মেঝে মুছে পরিষ্কার করেছি? আর আপনি জুতা পায়ে এসে এগুলো কি করলেন? উফ, সরি, কম হয়ে গেছে? ওয়েট। কথাটি বলে তিনি অপরিষ্কার করাই যতটুকু অংশ বাকি ছিল সেগুলোও পূরণ করতে লাগলেন। পাউডার দানি থেকে সব পাউডার ফ্লোরে ফেলে দিলেন। এক একটা জিনিস ইচ্ছে করে ফ্লোরে ছুঁড়ে ফেলতে লাগলেন। আর আমি শুধু অবাকের উপর অবাক হয়ে দাঁড়িয়ে দেখতে লাগলাম। কে বলবে এখন এই রুমকে একটু আগেই পরিষ্কার করা হয়েছে। পুরো লণ্ডভণ্ড অবস্থা। তার কাজ সম্পূর্ণ করে তিনি হাসতে হাসতে চলে গেলেন। আর আমি মুখ ফুলিয়ে পেছনে থেকে চেঁচিয়ে বললাম, আপনি একটা নিষ্ঠুর। 7 আজ আরিশা আপু আর দুলাভাই আসবেন এ বাড়ি। সেই সুবাদেই সকাল থেকে ভালো ভালো রান্নাবান্নার আয়োজন চলছে। অভ্রর মা আজ সব দেখছেন নিজ হাতে। আজ হয়তো উনার শরীরটা একটু ভালো। এমনিতে তিনি বেশিরভাগ সময়ই অসুস্থ থাকেন মাইগ্রেইনের ব্যথায়। অভ্রর মা আমার সাথে খুবই কম কথা বলেন। প্রয়োজন না পড়লে নাই বলেন। যে কোনো সময় আপু, দুলাভাই এসে পড়বে, তাই আমি তাড়াতাড়ি গোসলের জন্য ওয়াশরুমে চলে গেলাম। কিন্তু যেতে না যেতেই বাইরে থেকে দরজায় টোকা পড়তে লাগলো। আমি বিরক্ত হয়ে দরজা খুলে দেখি অভ্র। কি হয়েছে? বাইরে আসো। কেন? এখন আমি গোসল করব।
তা করবেন, আমি আগে করে নেই। এতক্ষণ অপেক্ষা করতে পারবো না। আমি এখনই করব। তাড়াতাড়ি বাইরে আসো। ইস, বললেই হলো, আমি আগে এসেছি দেখতে পাচ্ছেন না? আমি আগে করব তারপর আপনি করবেন। ওরু আমার মাথা গরম করো না। বের হতে বলছি বের হও। অন্যদিন হলে তার এত কথাও বলতে হতো না, তার আগেই আমি ভয়ে চুপচাপ বের হয়ে আসতাম। কিন্তু আজ যেন আমার মধ্যে জেদ চেপে বসেছে। যাই হয়ে যাক, গোসল করব তো আগে আমিই। কি হলো শুনতে পাচ্ছ না? কথাটা বলতে বলতে তিনি আমার বেখেয়ালির সুযোগ নিয়ে সোজা বাথরুমে ঢুকে পড়লেন। আপু আর দুলাভাই কিন্তু এখনই চলে আসবে। শুধু শুধু তোমার আজাইরা কথা বলে সময় নষ্ট করো না। বের হও। দেখুন, শুধু শুধু চেঁচামেচি করবেন না। এটা একটা সোজা হিসাব, আমি আগে এসেছি তার মানে তো আমিই আগে গোসল করব, ঠিক কিনা? সোজা কঠিন আমি বুঝি না। এটা আমার ওয়াশরুম, তাই আমার যখন ইচ্ছা আমি তখন গোসল করব। আচ্ছা, তাহলে একটা কাজ করুন, আমার বাড়ি থেকে আমার ওয়াশরুমটা এখানে উঠিয়ে নিয়ে আসুন, তারপর আমি না হয় আমার ওয়াশরুমে গোসল করব। যত সব। এই তুমি বের হবে? আমি বুকে হাত গুজে অন্যদিকে ঘুরে মুখ ফুলিয়ে বললাম। না, আপনি বের হন। আমি বের হব না। তাহলে আমিও বের হব না। থাক, তোমাদের দুজনের আর কারোরই বের হতে হবে না। তোমরা দুজনেই ওয়াশরুমে থাকো আর ঝগড়া করো। তুতুলের কথা শুনে আমরা দুজনেই চমকে উঠে কিছু বলার আগেই তুতুল ওয়াশরুমের দরজাটা বাইরে থেকে লাগিয়ে দিয়ে দৌড় দিল। তুতুল সোনা, তুতুল সোনা, দরজা খোলো। তুতুল সোনা, মামু তোমাকে অনেকগুলো চকলেট দেবে, দরজা খুলে দাও বাবা। আমাদের কারো ডাকেই তুতুলের কোনো সাড়া পাওয়া গেল না। দেখেছেন, তুতুলরা এসে পড়েছে আর আমি এখনো গোসলও করতে পারলাম না। কি ভাববে তারা, এখনো তাদের সামনে যেতে পারলাম না। সব আপনার জন্য হয়েছে। আপনি এতক্ষণ এমন না করলে আমার গোসল এতক্ষণে হয়েও যেত। আমার জন্য হয়েছে? সব তোমার জন্য হয়েছে। জেদটা না করলেই হতো। তুতুল তো কখনো এমন করে না। নিশ্চয়ই তুমি শিখিয়ে দিয়েছ আমাকে ফাঁসানোর ফন্দি। তোমার তো এভাবে ভালোই লাগছে। তার কথা শুনে আমি জাস্ট হতবাকের উপর অবাক। মুখ হা করে কথা বলতেও আমার সময় লেগে গেল। আপনার সবসময় এটা কেন মনে হয় আমি আপনার পেছনে পড়ে আছি? আপনার এটেনশন পাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছি। আর কি বললেন? আমার ভালো লাগছে? আপনি যতটুকু বিরক্ত হচ্ছেন না, আমিও ঠিক ততটাই বিরক্ত। না, ততটা না, আমি তার থেকেও দ্বিগুণ বিরক্ত হচ্ছি। দ্বিগুণ কেন? দ্বিগুণ কারণ কারণ আমতা আমতা করেও তার থেকে দ্বিগুণ বিরক্ত হওয়ার কোনো কারণই খুঁজে পাচ্ছি না। আর উনি সেই তখন থেকেই আমার দিকে ভ্রু কুঁচকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। কি হলো বলো? আমি আপনার থেকে দ্বিগুণ বিরক্ত কারণ কারণ আমার গরম লাগছে। ওহ, এই ব্যাপার। নাও। কথাটি বলে তিনি আমার মাথার উপরের শাওয়ার অন করে দিলেন। আমি ঠান্ডা পানিতে ভিজে পুরো চুপচুপে হয়ে যেতে লাগলাম। আর তিনি একটা ঠান্ডা লুক নিয়ে আমার দিকে বাঁকা হাসি দিয়ে তাকিয়ে রইলেন। আমাকে ভিজিয়ে দিল আর আমি কি চুপচাপ দাঁড়িয়ে থাকবো নাকি? আমিও তার হাত ধরে টেনে শাওয়ারের নিচে আমার সামনে দাঁড়া করিয়ে দিলাম। এবার তিনিও পানিতে পুরো ভিজে গেলেন। ঠান্ডা পানির ভাব সামলাতে সামলাতে তিনি বাম হাত দিয়ে শাওয়ার অফ করে দিলে আমি আবারও অন করে দিলাম। আবারও তিনি অফ করে দিলেন আর আবার অন করে দিলাম। এভাবে অন অফ করতে করতে কল খুলে আমাদের হাতে চলে এলো আর শাওয়ার ডাইরেক্ট হয়ে গেল। আমরা দুজনই হতভম্ব হয়ে মাথার উপরে তাকালাম। লাইন শুধু ডাইরেক্টই হয়নি, পানির তেজ আগের থেকেও দ্বিগুণ বেড়েছে। আর ইউ মেড। কি করে দিলে দেখেছ? এখন এখানে বন্দি হয়ে ঠান্ডা পানিতে ভিজতে থাকো। দোষটা তো আপনারই। আপনি প্রথমে শুরু করলেন কেন? এখন আবার আমাকেই ধমকাচ্ছেন। দয়া করে মুখটা একটু বন্ধ রাখবে। নাকি এখানেই সারা জীবন আটকে থাকার ইচ্ছা? প্রায় ৫-৬ মিনিট ধরে ডাকাডাকি করেও কারো কোনো সাড়া পাওয়া গেল না। এদিকে ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমার শরীর জমে যাচ্ছে। অভ্রর অবস্থা বুঝতে পারছি না। সে এখন ডাকাডাকি করাই ব্যস্ত। তার গায়ের সাদা টি শার্টটা একদম ভিজে লেপ্টে আছে। হঠাৎ সে আমার দিকে বেখেয়ালি ভাবে তাকিয়ে থমকে গেল। আমিও অবাক হয়ে একটু অপ্রস্তুত হয়ে গেলাম আমার দিকে তার এমন থমকে যাওয়া দৃষ্টি দেখে। সে এবার ধীরে ধীরে আমার দিকে অগ্রসর হতে লাগল।
তার এক পা করে এগিয়ে আসা কদমে একটু একটু করে আমাদের মধ্যকার দূরত্ব ঘুচতে লাগলো। এবার আমার বুকে কেমন যেন ধুকপুক ধুকপুক করতে লাগলো, উনি এভাবে এগিয়ে আসছেন কেন? আমিও একটু একটু করে পেছাতে লাগলাম। দেয়ালে আমার পিঠ থেকে যাওয়ার আগেই তিনি আমার খুব কাছে চলে এলেন। আমি কিছু বলতে চাইলে তিনি আমার ঠোঁটে তার আঙ্গুল দিয়ে থামিয়ে দিলেন। আমি পুরো ফ্রিজড হয়ে গেলাম। এরপর তিনি ধীরে ধীরে তার বাম হাত আমার চুলের মধ্যে গলিয়ে আমার গালে রাখলেন। তারপর খুব দ্রুত তার ডান হাত দিয়ে আমার মাথার পেছনে থেকে কি যেন ছুঁড়ে ফেললেন। আমি চমকে উঠে পেছনে ঘুরে তাকিয়ে দেখি ফ্লোরে ইয়া বড় একটা মাকড়সা। আমি ছিটকে দুপা পেছনে গিয়ে বললাম, মা গো, কত বড় মাকড়সা! এখন মা গো, এই মাকড়সাটা তোমার কাঁধে ছিল? কি, এত বড় মাকড়সা আমার কাঁধে ছিল? ভাবতেই তো যেন কেমন গাড়ি রি করছে। ভাগ্যিস আমি দেখিনি। না, উনাকে যতটা পচা ভেবেছিলাম অতটাও উনি নন। এখন এতটা ভয় পেয়ে চুপসে থাকতে হবে না। তাছাড়া মাকড়সাকে তুমি ভয় পাবে কি? মাকড়সা যদি তোমাকে দেখত তাহলে নিজেই ভয় পেয়ে যেত। এই মাত্রই উনাকে একটু ভালো ভেবেছিলাম আর এক্ষুনি উনি আমার ভাবনাটাকে ভুল প্রমাণিত করে দিলেন। যা, ফিরিয়ে নিলাম আমার আগের কথা। তবুও তো আমাকে দেখে এই অবুঝ প্রাণী কিছু বুঝে না বলে ভয় পাবে, আর কিছু কিছু মানুষ যে আছে এদের দেখে তো মানুষরাই ভয় পেয়ে যায়। পুরো একটা ড্রাগন। আমার কথা শেষ না হতেই তিনি আমার দিকে রাগান্বিত চোখে তাকিয়ে বললেন, যতক্ষণ অবধি আমরা এখানে আটকে রয়েছি একবারও এসে তুমি দরজা পিটিয়েছ? নিজে তো আরামে ওখানে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছো আর আমাকেও বারবার ডিস্ট্রাক্ট করে যাচ্ছ। তুমি একটা ফাজিল মেয়ে। ছোট থেকে নিজেকে সবসময় লক্ষ্মী মেয়ে বলেই সবার থেকে শুনে এসেছি। এই প্রথমবার তার মুখে ফাজিল মেয়ে শুনে রাগে দুঃখে আমার চোখে পানি চলে আসার উপক্রম। দেখুন, আমাকে ফাজিল মেয়ে বলবেন না। কেন বললে কি করবে? আমি কিন্তু তাহলে সবাইকে বলে দেব যে, বলবো আপনি রাতে নাক ডাকেন। হোয়াট রাবিশ! একদম উল্টো পাল্টা কথা বলবে না। আমিও মোটেও নাক ডাকি না। উনি যে নাক ডাকেন না তা আমিও জানি। কিন্তু উনাকে জব্দ করার জন্য এর থেকে ভালো বুদ্ধি আর মাথায় এলো না। আপনি নাক ডাকেন। আমি নিজে শুনেছি, আপনার নাক ডাকার জ্বালায় আমি ঘুমাতে পারি না। এই বয়সে যে এমন বুড়ো মানুষের মতো নাক ডাকে তা আমি এই প্রথম দেখলাম। কথাগুলো এক নাগারে বলে তার দিকে তাকিয়ে দেখি সে রাগে গোজগোজ করছে। এবার আমি একটু ঢোক গিললাম। আজ আমার হয়েছেটা কি? একটু বেশি বেশিই করে ফেলছি মনে হয়। তিনি ঝট করে আমাকে টেনে শাওয়ারের নিচে নিয়ে তার সাথের দেওয়ালটির সাথে হাত দিয়ে আটকে বললেন, এসব উদ্ভট মিথ্যা কথা যেন আর না শুনি বলে দিলাম। শুধু শুধু কি আর তোমাকে ফাজিল বলেছি? আমকে ফাজিল বলতে নিষেধ করেছি কিন্তু। আমি তো বলবই ফাজিল। তাহলে আমিও সবাইকে বলবই আপনি নাক ডাকেন। তিনি রাগ হয়ে আমার দিকে আরেকটু ঘেঁষে দাঁড়ালেন। আর ঠিক তখনই এ বাড়ির কাজের মেয়ে চম্পা এসে দরজা খুলে মৃদু চিৎকার দিয়ে উঠল। আমরা দুজনই চকিত হয়ে পাশে তাকালাম। চম্পা মুচকি মুচকি হেসে গ্রামের নতুন বউদের মতো মুখে কাপড় চাপা দিয়ে এক ছুটে দৌড়ে গেল। অভ্র চটজলদি আমাকে ছেড়ে দূরে সরে দাঁড়ালো। এখন সরে কি হবে? চম্পার যা দেখার তা তো দেখেই ফেলেছে। না জানি কি ভাবছে। ও যেমনটা ভাবছে তেমনটা তো কিছু না। এখন কি হবে? ঝটপট করে তৈরি হয়ে নিচে গেলাম আপু, দুলাভাইয়ের সাথে দেখা করতে। চম্পা সেই রান্নাঘর থেকে আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। এই চম্পার এখন কি করা যায়? আমার আসার একটু পরই অভ্র চলে আসলো। আমরা দুজনই চম্পার মুখ লুকানো হাসিতে ভীষণ অপ্রস্তুত। সেই অপ্রস্তুতের মাঝেই দুজনে একসাথে দুলাভাইকে প্রশ্ন করে ফেললাম, দুলাভাই কেমন আছেন? আমি তার দিকে আর সে আমার দিকে তাকালো। আবারও প্রশ্ন করতে গেলাম, আবার সেই একই প্রশ্ন একসাথে হয়ে গেল। রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? এবার শুধু আমরা দুজন দুজনের দিকে নয়, দুলাভাইও একবার আমার দিকে একবার তার দিকে তাকিয়ে অট্টহাসিতে ফেটে পড়ল। আমার কথা বাদ দাও। তোমরা নিউ মেরিড কাপল, বলো তোমরা কেমন আছো? দুলাভাই উত্তর দেওয়ার আগে এবার আমাদের দুজনের একসাথে হাঁচি পেয়ে গেল। হাঁচি থামিয়ে আবারও উত্তর দেব, কিন্তু তার আগেই আবারও হাঁচি শুরু হয়ে গেল। এবার আর থামছেই না। আরিশা আপু উদ্বিগ্ন মুখে বলল, কিরে অভ্র, তোরা দুজন ঠিক আছিস তো?
এমন ঠান্ডা লেগে গেল কিভাবে? দুলাভাই বলল, আহা, তুমি এত টেনশন করছো কেন? নতুন নতুন বিয়ের পর ঠান্ডা তো একটু আধটু লাগবেই। আরিশা আপু দুলাভাইকে চোখ রাঙিয়ে বলল, তুমি থামবে। এই চম্পা রাতে তোকে না বলেছি অভ্রকে প্রতিদিন 1 গ্লাস করে গরম দুধ দিতে? এমনিতেই এখন মৌসুম পরিবর্তন হচ্ছে, তার উপর অভ্রর আবার ঠান্ডার ধাত আছে। তোর কাজকর্মে কোনো মন নেই, সব মন খালি সিরিয়াল দেখায় পড়ে থাকে। এত বড় অভিযোগে চম্পা সেই রান্নাঘর থেকে তড়িৎ বেগে ছুটে এসে আরিশা আপুকে বলতে লাগল, আমি তো প্রতিদিনই ভাইজানরে দেই। এখন হেরা স্বামী স্ত্রী যদি এতবেলা কইরা এতক্ষণ ধইরা একসাথে নাইতে থাকে তয় তো ঠান্ডা লাগবই। হেয়াতে আমার কি দোষ? কথাটা বলে চম্পা আবার তার শাড়ির আঁচল মুখে গুজে মুচকি মুচকি হাসতে হাসতে দৌড় দিয়ে চলে গেল। আর আমার মনে হলো আমার দম যেন বন্ধ হয়ে আসছে। আরিশা আপু, দুলাভাইয়ের সামনে ও কি বলল এটা? আমি লজ্জায় মাটিতে মিশে যেতে লাগলাম। অভ্ররও একই অবস্থা। দুলাভাই মুচকি হেসে গলায় একটু খুকখুক করে কেশে আমাদের লজ্জাটাকে যেন আরো বাড়িয়ে দিলেন। না এখন ছুটে কোথাও চলে যেতে পারছি আর না এখানে বসে থাকতে পারছি। হে আল্লাহ, তোমার এই বিশাল ধরনীতে কি একটু জায়গা হবে না আমার এই লজ্জা লুকানোর? অতঃপর তুমি। পর্ব 4। রাইটার ইশরাত জাহান সুপ্তি। 8। রুমে প্রবেশ করা মাত্রই নিজের সব শাড়ি, জামা কাপড় ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে পড়তে দেখে আমার চোখ চড়কগাছ হয়ে গেল। কত কষ্ট করে সবকিছু সুন্দর করে গোছগাছ করে রেখেছিলাম আর তার এখন এই অবস্থা। অবস্থাকে আরো বেগতিক করে তুলতে অভ্র তো আছেই। তিনি তার ননস্টপ কাজ চালিয়ে যেতে লাগলেন। এসব কি করছেন? আমার জামাকাপড় সব নিচে ফেলে দিচ্ছেন কেন? আলমারির কোনায় থাকা শেষ বস্ত্রটাও মেঝেতে নিক্ষেপ করে তিনি একটি ডোন্ট কেয়ার ভাব নিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, বলেছিলাম না আমার কোনো জিনিসে হাত দিবে না। আর তুমি তো ডিরেক্ট আমার জিনিসে কবজা করে বসেছ। আমি কাতর স্বরে বললাম, দেখুন, 2 মাস ধরে জামাকাপড়গুলো লাগেজেই রেখে দিয়েছি। এভাবে কি প্রতিদিন লাগেজ থেকে বের করে করে ব্যবহার করা যায়? তা আমি বুঝি না। আমার আলমারিতে রাখতে পারবে না ব্যাস। তাহলে কোথায় রাখবো? যেখানে ইচ্ছা। শুধু আমার জিনিসপত্র থেকে দূরে। কথাটা বলে তিনি চলে যেতে নিলে আমি পেছনে থেকে হতাশ গলায় বললাম, আর এভাবে কতদিন চলবে? একটু থেমে আমার দিকে না তাকিয়েই উনি বললেন, জানি না। বারান্দার রেলিংয়ে বসা একটি কাককা করে অনবরত ডেকে যাচ্ছে। থামার কোনো নামই নিচ্ছে না। নিচে চম্পাকে বলেছিলাম আজকে আমাকে পাটশাকের ডাল রান্না করা শিখাতে। কুকারে সিটি বাজা শুরু হয়ে গেছে। চম্পা আমাকে এই ডাকতে এলো বলে। পুরো মেঝেতে অগোছালো জামাকাপড়গুলো বিছিয়ে আছে। এগুলোকে আবার পুনরায় ভাঁজ করে লাগেজে বন্দি করা প্রয়োজন। কিন্তু আমার এখন এসবে হাত দিতে মোটেও ইচ্ছে করছে না। চোখ বন্ধ করে বিছানায় শুয়ে থাকতে ইচ্ছে করছে। মাথাটা হঠাৎ ভীষণ ধরেছে। ভীষণ নয়। হুমায়ুন আহমেদ স্যার তার কোনো একটি বইয়ে বলেছিলেন ঢাকা শহরের মানুষদের জেৎসনা দেখানোর জন্য কোনো এক পূর্ণিমার রাতে পুরো শহরে লোডশেডিং করা উচিত। আজ সত্যিই মনে হচ্ছে এমনটি হলে বেশ হতো। শুধু বেশ না, খুব খুব ভালো হতো। হঠাৎ করে পুরো শহরে এসে পড়তো ঘুটঘুটে অন্ধকার। একটু আবছা আলোর অনুসরণে নগরের প্রত্যেকটি মানুষ ঘর থেকে বের হয়ে বিরক্ত মুখে আকাশের দিকে তাকাতো আর মুহূর্তের মধ্যেই বাকশূন্য হয়ে তাদের দৃষ্টি মাথার উপরের খোলা আকাশে বিদ্যমান শুভ্র আলোয় ঢাকা বিশাল চাঁদটির দিকে আটকে যেত। সবাই মন ভরে বিরক্তকে পাশে সরিয়ে চন্দ্র বিলাস করত। ঢাকা শহরে বেড়ে উঠলেও গ্রামের পূর্ণিমার রাতের সাথে আমার পরিচয় ঘটেছে। ছোট থাকতে অহরহ যাওয়া হতো আমাদের গ্রামের বাড়ি। অভ্র রুমে নেই। আমি একা একা বারান্দায় টুল টেনে রেলিংয়ে দুহাতের উপর মুখ রেখে বসে আকাশের দিকে তাকিয়ে ওই চাঁদটাকে দেখছিলাম। বারান্দার লাইট বন্ধ সত্ত্বেও বাগানের মাঝখানে থাকা সোডিয়াম লাইটের আলোর ধাক্কায় চাঁদের আলো তত ভিড়ছে না। তবুও চাঁদ তো চাঁদই। অসুন্দর শব্দটি এর সাথে কখনো লাগতে পারে না। অন্ধকারের মাঝে প্রজ্বমান দীপ্ত। এই অন্ধকার নিয়ে আমার দাদির একটি বিখ্যাত গল্প আছে। আমার এই দাদি আমার সাথে অনেক গল্প করতেন। সেই গল্পগুলোর মধ্যে কিছু কিছু গল্প আবার খুব সাংঘাতিক হতো। মাঝে মাঝেই তিনি আমার সাথে ঘুমাতে আসতেন। ইরা আপু তখন উঠে গিয়ে অন্য রুমে ঘুমাতো।
আর সেদিন রাতে দাদির গল্পের জ্বালায় আমার ঘুম খুব কমই হতো। দাদির সাংঘাতিক গল্পগুলোর মধ্যে বিখ্যাত গল্পটি হলো তার নিজের বাসর ঘরের গল্প। এই গল্পটি আমি বহুবার শুনেছি। তবুও দাদি জোর করে বারবার শোনাতে থাকত। দাদির গল্পটি ছিল এরকম। আমি তখন মাত্র 15 বছরের খুকি বুঝছস। আর তোর দাদাই ছিল পুরা জোয়ান তাগড়া ব্যাডা। আমারে তোর দাদার দাদায় পছন্দ কইরা আনছিল। তোর দাদায় বিয়ার আগে আমারে দেহেও নাইকা। আমার বিয়ের দিন আমার সব চাচতো খালতো বইনরাও লগে গেছিল তোগো দাদার বাড়ি। হেদিন আছিল পুরা ঘুইটা আমাবৈশ্যার আন্ধার। তোর দাদায় রুমে আইয়া বিছনায় বইবা মাত্রই বেড়ার ফাঁক দিয়া বাতাস আইয়া দিল কুপি নিভাইয়া। আমার মাথায় তখন এক হাত ঘোমটা দেওয়া। তোর দাদায় গলা খাকারি দিয়া একটা কাশ দিয়া হেরপর আমার নাম ধইরা ডাইকা কইল, হাছু, হাসনা থেকে হাছু, তুমি কিছু খাইছো তো? আন্ধারে এমনি ডরাইতাছিলাম, তবুও তোর দাদার কথা হইনা আমার তখন পেট ফাইটা হাসি আইতাছিল। বাসর ঘরে কিনা খাওনের কথা জিগায়। হেদিকে না যাইয়া আমি কইলাম, বাত্তিটা নিভা গেল, একটু জ্বালায় দিয়া আইবেন। তোর দাদায় তখন একটু হাইসা কি কইল জানোস? কেন, আন্ধারে কি তোমার ডর লাগে? গল্পে এর পরের অংশ আর আমি শুনতে পারতাম না। লজ্জায় পুরো জমে থাকতাম। কিন্তু দাদি স্বাভাবিকভাবেই অনায়াসে তার বাসর ঘরের কাহিনী আমাকে শোনাতে থাকত। আরে ছেমরি, শোন শোন, মজার ঘটনা তো ঘটছে বিয়ানে। তোর দাদাই হক্কালি বাইর হইয়া বাজারে গেছিল। আমার হাওড়ি আছিল পুরাই আস্ত বেজাত। বিয়ার পরদিনই একটা পুরান কাপড় পিনবার দিল। হেই কাপড় পইরা আমি বারান্দায় শুকনা কাপড় ভাঁজ করবার লাগছিলাম। হেই সময় তোর দাদাই আইয়া আমার দিকে একটা আলতার শিশি বাড়াইয়া কয়, তোমগো হাছু বইনরে এইডা একটু দিয়া দিও। আমি তো তোর দাদার গলা হইনাই চিন্না গেছিলাম। মুখে আঁচল চাপা দিয়া আমি তখন হাসতে হাসতে শেষ। বুঝছস ছেমরি, তোর দাদাই মনে করছিল আমি মনে হয় হের হালি লাগি। হি হি হি। রাইতে এত আদর সোহাগ জারে করল, হের চেহারাও নাকি তহনও দেহে নাই। হি হি হি। দাদির এই গল্প শোনায় যদি ভুলেও কখনো আপত্তি প্রকাশ করে ফেলতাম তাহলে তো আর কথাই নেই। দাদি বলতো, সর ছেমরি, এতটুতেই এমন লজ্জা পাও? জামাই যখন বাসর ঘরে কাপড় খুইলা গায়ে হাত দিব তখন কি করবা? দাদির এই ভয়ঙ্কর কথায় আমি চোখ বড় বড় করে ছিটকে উঠে বসে পড়তাম। কিন্তু দাদি আফসোসের ভঙ্গিতে বলতো, বুঝছি তোরে দিয়া কিছু হইতো না। তোর বাসর ঘরে দেহি আমারই থাউন লাগবো তোরে হিগানির লেইগা। হি হি হি। এখন মনে হচ্ছে ভাগ্যিস দাদি এখন নেই। না হলে এই মহিলা এমন অদ্ভুত ছিল, সত্যি সত্যিই আমার বাসর ঘরে এসে পড়ত। আর তার এই নাতনির বাসর ঘরে যা হয়েছে তার থেকে উনার কোনো সুখকর অভিজ্ঞতা নিশ্চয়ই হতো না। আমার দাদি বাস্তবেই ছিলেন খুব অদ্ভুত মানুষ। তার মৃত্যুর সময় তিনি ছিলেন পুরো স্বাভাবিক। আমি তখন সবে ক্লাস 9-এ উঠেছি। একদিন স্কুল থেকে ফিরে দেখি সবাই দাদির ঘরের সামনে ভিড় করে রেখেছে। আর দাদি স্বাভাবিকভাবেই বিছানায় শুয়ে রয়েছেন। বাবা হঠাৎ একটু কেঁদে উঠল আর তাতেই দাদি ধমকে উঠে বলল, এই কদু, বাবার নাম হলো কাদের। দাদি ডাকতো, কদু, তোর বাপে আমারে নিতে আইছে আর এখন তুই একদম মাইয়া মাইনসের মতো ফ্যাচ ফ্যাচ কইরা কানবি না কইলাম। নাইলে কিন্তু পিছা দাদিয়া একদম মুখ পাছায় বাড়ি দিম। দেহি একটু কালমা পড়। দাদি যতই অদ্ভুত মানুষ থাকুক না কেন, আমার দাদি ছিলেন সাক্ষাৎ একজন ভালো মানুষ। আমি আমার জীবনে যতগুলো ভালো মানুষ দেখেছি দাদি হলেন তাদের মধ্যে একজন। ক্লাস 7-এ পড়াকালীন একবার স্কুল থেকে ফিরে এসে আমি বেকনিতে মন খারাপ করে বসেছিলাম। দাদি হঠাৎ পেছনে থেকে এসে আমার মাথার বেনি ধরে টান দিয়ে বলল, ওই ছেমরি, এমন মুখ ভার কইরা বইয়া আছস কেন? জামাই ঘরতন বাইর কইরা দিছে? কথাটা বলে দাদি হাসতে লাগলো। আমি বললাম, জানো দাদি, আমাদের ক্লাসের একটি মেয়ে আছে, নাম স্নিগ্ধা। ওর বাবা কাল অ্যাক্সিডেন্ট করেছে। ডাক্তার বলেছে অনেক টাকা লাগবে, না হলে নাকি বাঁচানো যাবে না। ওরা অনেক গরিব জানো, এখন ওর বাবার যদি কিছু হয়ে যায় তাহলে ও বাবা বলে কাকে ডাকবে? তয় স্কুল তন সবার থিকা টাকা উড়ায় তারে না? উঠিয়েছে তো, কিন্তু সবাই দেয় 2 টাকা, 5 টাকা। এতটুকুতে কি কিছু হয় বলো? আমার খুব মন খারাপ লাগছে জানো।
আমার কথার দাদি কোনো জবাব না দিয়ে হঠাৎ উঠে গিয়ে আলমারি খুলে তার একটা সোনার আংটি নিয়ে এসে আমার হাতে তুলে দিয়ে বলল, ওই ছেমরিরে কই সেইডা তার মার তন দিতে। হেই আগেরকালের সোনা, কোনো খাদ নাইকা, ভালো টাকা পাইব। আমার চোখে পানি এসে পড়ল দাদির এই কাণ্ডে। দাদি আমার গালে একটা জোরে ঠুকনা মেরে বলল, এতদূতেই কান্দন আইয়া পড়ে। মাইয়া তুই বিয়ার দিন কি করবি? হঠাৎ করেই আমার মনে হলো আমার পেছনে কিছু একটা আছে। মুহূর্তের মধ্যেই ভয় আমার গা বেয়ে একটা হিমশীতল স্রোত বেয়ে গেল। ভূত না তো? উফ, কে বলেছিল একা একা এত রাতে অন্ধকারে এখানে বসে থাকতে? ঘাড় ঘুরিয়ে যে দেখব তাও ভয় করছে। যদি সত্যি সত্যিই ভূত হয় আর আমার ঘাড় মটকে ফেলে। মনে মনে দোয়া দরুদ পড়ে ধীরে ধীরে ঢোক গিলে পেছনে ঘাড় ঘুরিয়ে তাকালাম। আবছা আলোয় পা থেকে মাথা পর্যন্ত চোখ উঠিয়ে একটি লম্বুস মূর্তির ন্যায় কিছুকে দাঁড়িয়ে থাকতে দেখে আচমকা চমকে উঠে মুখ দিয়ে শব্দ করে উঠলাম। তাড়াতাড়ি বুকে থুতু দিয়ে নিলাম। কি হয়েছে এমন চমকে উঠলে কেন? না মানে আমি ভেবেছিলাম অভ্র ভ্রু কুঁচকে বলল, কি? না কিছু না। বসা থেকে উঠে আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। আর তিনি ফোন উঁচু করে করে নেটওয়ার্কের খোঁজ করতে লাগলেন। হঠাৎ লাইন পেয়ে ফোন কানে ধরে বলতে লাগলেন, হ্যালো, হ্যালো মিস্টার স্মিথ, ক্যান ইউ হেয়ার মি নাও? ফোনের ওপাশ থেকে, হ্যালো মিস্টার অভ্র, হোয়াট আর ইউ সেইং? আই ওয়ান্ট টু টেল ইউ দ্য প্রজেক্ট অফ আওয়ার কোম্পানি। হ্যালো হ্যালো, হ্যালো মিস্টার স্মিথ, হোয়াট? তোর মাথা গাধা। আমি ঠোঁট চেপে ফিক করে হেসে দিয়ে আবার মুখ ঠিক করে ফেললাম। অভ্র ফোন কানে নিয়েই আমার দিকে একবার তাকিয়ে রুমের ভেতর চলে গেল। আমি কিছু মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থেকে দৌড়ে রুমে ঢুকতে গেলাম আর ঠিক তখনই দরজার মুখে এসে অভ্রর মাথার সাথে জোরে বাড়ি খেয়ে নিচে পড়ে গেলাম। অভ্র মাথা নিচু করে আসছিল যার ফলেই যে হলো। অভ্র দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা ঘষতে ঘষতে বলল, আর ইউ ব্লাইন্ড? মাথায় আমিও ব্যথা পেয়েছি। সেখানে হাত দিয়ে ধরে বললাম, আপনিও তো দেখেননি। বলেছিলাম না বারান্দার বাতিটা জ্বালিয়ে দিতে। তা না অন্ধকার বানিয়ে রেখেছ। আমি ঠোঁট ফুলিয়ে বিড়বিড় করে বললাম, কখন বলল? স্বপ্নে স্বপ্নে? মাথা মনে হয় পুরোটাই গেছে। তিনি নিচের দিকে হাত বাড়িয়ে দিলেন। আমিও উঠার জন্য ডান হাত বাড়িয়ে ধরতে গেলাম। কিন্তু আমার ভাবনাকে ভুল প্রমাণিত করে সেই হাত আমার দিকে না এসে পাশে পড়ে যাওয়া তার ফোন উঠিয়ে চলে যেতে লাগল। আমি দাঁত কিরমির করে কিছু গালি আউড়ে জিহ্বা বের করে তাকে পেছনে থেকে ভেঙচি দিলাম। আসলেই একটা আস্ত ভূত। আমার গোমরামুখ স্বামী ভূত। অতঃপর তুমি। পর্ব 5। রাইটার ইশরাত জাহান সুপ্তি। 10। ডিম নিয়ে একটি বহুল প্রচলিত কথা আছে। পরীক্ষার আগে আগে ডিম খেলে নাকি পরীক্ষায় ডিমের মতোই আন্ডা পেতে হয়। ছোটবেলায় এই কথাটি দাদির মুখে শুনে আমি এতটাই আতঙ্কিত হয়ে গিয়েছিলাম যে শুধু পরীক্ষা কেন পড়ালেখা সম্পর্কিত কোনো কাজের আগেও আমি ডিম খেতাম না। বাবা তো আমার এই কাণ্ড দেখে সেই রাগ। ক্লাস 5-এ থাকতে বৃত্তি পরীক্ষার দিন সকালে আমার সেই ভ্রান্ত ধারণা দূর করার জন্য হুট করে বাবা আদেশ জারি করলেন আজকে আমায় ডিম খেয়ে পরীক্ষা দিতে যেতে হবে। কথা শুনেই আমার বিষম উঠে গেল। মা বাবার এই ঘোষণায় ঘোর আপত্তি জানিয়ে বললেন, কি দরকার শুধু শুধু রিস্ক নেওয়ার? মেয়েটা ভয় পায়, থাকুক না। ইরার মা, তুমিও কি এসব উদ্ভট কথা বার্তায় বিশ্বাস করো নাকি? আমার মেয়ে কষ্ট করে পড়ালেখা করেছে, ভালো ফলাফল করবে তার নিজের যোগ্যতায়। ডিমের এখানে কাজ কি? আমার মেয়েকে ঠেকিয়ে রাখবে এই ডিম। ওরু মানে এই ডিমটাকে খেয়ে এক্কেবারে শেষ করে দিত। বাবার ভয় সেদিন ঠোঁট ফুলিয়ে ছলছল চোখে আমি সম্পূর্ণ সিদ্ধ ডিমটা খেলেও ভয়ে আমার কলিজা শুকিয়ে যায়। খাওয়ার সময় বারবার মনে হচ্ছিল যা খেয়ে ফেললাম তো সব পড়া। এবার পাবো একটা বিশাল আন্ডা। কি লাভ হলো শুধু শুধু এত পড়ালেখা করে। ডিম খেয়ে সেদিন পরীক্ষা দেওয়ার পর পরীক্ষা ভালো হওয়া সত্ত্বেও আমার দৃঢ় বিশ্বাস ছিল আমি পরীক্ষায় আন্ডা পাবো। কিন্তু আমাকে চরম আশ্চর্য করে রেজাল্ট আসে ট্যালেন্ট পুলে বৃত্তি। খুশিতে আমি সেদিন 4টা ডিম সিদ্ধ একসাথে খেয়ে ফেলি। ডিম নিয়ে এই উদ্ভট মাতামাতিটা সেখানে থেমে গেলেও পারত কিন্তু বাবা এর থেকেও বড় একটি অদ্ভুত কাণ্ড করে বসেন। আমার ভালো রেজাল্ট উপলক্ষে মিষ্টি বিতরণের পরিবর্তে পুরো মহল্লা জুড়ে 2টি করে ডিম বিলিয়ে দেওয়া শুরু করেন।
এলাকাবাসীর মুখ দেখার মতো ছিল যখন তারা বাবাকে পিরিচে করে ডিম দিতে দেখতে লাগলেন। হতবিহ্বল হয়ে সবাই মুখ হা করে তাকিয়ে থেকে মুখের কথাই হারিয়ে ফেলেছিলেন। সকালে নাস্তার টেবিলে ডিম সিদ্ধ দেখে অনেকদিন পর আমার সেই বিখ্যাত ডিমের ইতিহাস মনে করে আমি ফিক করে হেসে দিলাম। তারপর হুঁশ ফিরায় তাকিয়ে দেখি সবাই আমার দিকেই তাকিয়ে আছে। সামনে মুখ বরাবর বসা অভ্র ভ্রু ভাঁজ করে মুখের সামনে চামচ তুলে তাকিয়ে আছে। অভ্রর মা আজ একটু সুস্থতা অনুভব করায় সবার সাথে নাস্তা করতে এসেছিল টেবিলে। উনাকে দেখে মনে হচ্ছে উনি আমার কাণ্ডে খুবই বিরক্ত। আমি তাড়াতাড়ি মুখ হাত দিয়ে ঢেকে জিহ্বায় মৃদু কামড় দিয়ে ঝটপট মাথা নিচু করে খাওয়ায় মনোযোগ দিলাম। অভ্রর বাবা হঠাৎ বলে উঠলেন, অরু মা, তোমার ভর্তি বিষয়ে কিছু ঠিক করলে? কোন ভার্সিটিতে ভর্তি হবে? কোন সাবজেক্ট নিয়ে পড়বে? এখনো কিছু ঠিক করিনি। আজ কয়েকটা ভার্সিটিতে অ্যাপ্লাই করব, তারপর সাবজেক্ট অনুযায়ী যেটা ঠিক মনে হবে সেখানেই ভর্তি হব। বেশ, তুমি যেটা ভালো মনে করো সেটাই করবে। এবছর তো দেশের পরিস্থিতি ভালো না থাকার কারণে ভর্তির কার্যক্রমটা এতদূর পিছিয়ে গেল। এই হরতাল, ধর্মঘট, ভাঙচুর, কত ঝামেলা। অভ্র, তুমি অরুর সাথে যাও। অরুর ভর্তি বিষয়ে সব কাজ তুমি দেখবে। ও একা একা সামলাতে পারবে না। অভ্র বলল, বাবা প্লিজ, আমাকে এসব ঝামেলায় জড়িও না। আমার আরও অনেক কাজ আছে। অন্য কারোর পেছনে খরচ করার মতো ফালতু সময় আমার নেই। অভ্রর বাবা রাগ হয়ে বললেন, অরু অন্য কেউ নয় অভ্র, অরু তোমার স্ত্রী। যেটাকে তুমি ঝামেলা আর ফালতু সময় বলছো সেটা তোমার দায়িত্ব। ভুলে যেও না তুমি নিজে অরুকে বিয়ে করতে চেয়েছ। তোমাকে কেউ জোর করেনি। আই ডোন্ট কেয়ার, ইউ হ্যাভ টু কেয়ার, অভ্র। মনে রেখো তুমি যা করছো তাতে তোমার আর ইরার মধ্যে কোনো পার্থক্য থাকছে না। বাবার কথায় অভ্র রাগ করে খাওয়া ছেড়ে উঠে চলে গেল। অভ্রর মা বিরক্তি নিয়ে তার স্বামীর দিকে তাকিয়ে বললেন, দিলে তো ছেলেটার খাওয়া বন্ধ করে। এমনিতেই ওর মনে কত বড় আঘাত লেগেছে। এখন কি এসব কথা না বললেই নয়। সালেহা, তোমার সামনে বসা মেয়েটাও কিন্তু কারো সন্তান। তারও মন আছে, কথাটা মাথায় রেখো। অভ্রর বাবা উঠে চলে গেলেন। কিছুক্ষণ পর মাও উঠে পড়লেন। শুধু আমি সেখানে নিশ্চুপ হয়ে মাথা নিচু করে বসে রইলাম। আর তারপর চোখ থেকে গড়িয়ে পড়া এক ফোঁটা বিসর্জিত অশ্রু উষ্ণ কফির মগে নিজের অস্তিত্ব লুকিয়ে ফেলল। সেদিন আমার আর ভর্তির অ্যাপ্লাই করতে যাওয়া হলো না। বাসার পরিবেশটাই এমন হয়ে গেল। অভ্র রাগ করে বাইরে চলে গেল। তার মার আবার মাইগ্রেইনের ব্যথা শুরু হয়ে যাওয়ায় তিনি দরজা জানালা বন্ধ করে শুয়ে রইলেন। অভ্রর বাবা একটি মিটিংয়ের কাজে গাজীপুরে গিয়েছে। আমি এই বাড়ির বাগানটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। বিশাল বড় বাগান। দেশি বিদেশি সব ধরনের ফুলই মোটামুটি লাগানো। অভ্রর দাদা নিজ হাতে এই বাগান তৈরি করে গেছেন। উনার গাছপালার ভীষণ শখ ছিল। শেষ বয়সটা গাছের পরিচর্যা করেই কাটিয়েছেন। তারই ফল আজকের এই বিশাল বাগান। সবই চম্পার কাছ থেকে শোনা। বাগানের মধ্যে ছোট্ট এক অংশ জুড়ে শুধু গোলাপ ফুলের গাছ। তবে এখন বেশিরভাগ চারাই কেমন শুকিয়ে গেছে। গোড়ার কাছটা আগাছায় ভর্তি। আমি ঝুঁকে হাত দিয়ে দেখতে লাগলাম। পাতাগুলো লাল হয়ে গেছে। আফামনি, আপনি হেনে কি করেন? আমি পেছনে ঘুরে মিষ্টি হেসে জবাব দিলাম, কিছু না চম্পা, এমনি ঘুরে ঘুরে দেখছিলাম। এই রোদের মধ্যে আপনি হেনে থাইকেন না আফা। আপনার এত সুন্দর গায়ের রং নষ্ট হইয়া যাব। আমি মৃদু হেসে জবাব দিলাম, তুমি আমার গায়ের রং এত সুন্দর কোথায় দেখলে? আমার গায়ের রং তো সাধারণ বাঙালি মেয়েদের মতোই। গায়ের রং তো আছে তোমাদের অভ্র ভাইয়ার। হায় হায়, কি কন আফা, আপনি সাধারণ? আপনি জানেন আপনারে এতেই কত সুন্দর লাগে। আমাগো অভ্র ভাইজান তো এককারে পুরা রাজপুত্র। রাজপুত্র। আর আপনি হলো হের রাজকুমারী। দুইজনরে যে কি ভালা মানাইছে। আপনারা দুইজন পুরা পারফেক্ট। চম্পার কথা বলার ভঙ্গিতে আমি খিলখিল করে হেসে দিলাম। চম্পা খানিক সময় ধরে আমার দিকে তাকিয়ে থেকে বলল, আফামনি আপনি জানেন, আপনি যখন হাসেন তখন কি যে ভালা লাগে। মন চায় খালি চাইয়াই থাহি। হয়েছে চম্পা, তোমার আর আমার দিকে এত তাকিয়ে থাকতে হবে না। আমার দিকেই যদি সারাক্ষণ তাকিয়ে থাকো তাহলে মফিজ ভাইকে দেখবে কখন?
চম্পা মুখে ওড়না চাপা দিয়ে হেসে বলল, যান আফামনি, আপনি এডিকন হয়েছে চম্পা, এখন আর তোমাকে এত লজ্জা পেতে হবে না। রান্নার মাঝে মাঝে ইমার্জেন্সি ফোনগুলো কার কাছে যায়, সকালে ময়লার ঝুড়ি ফেলতে যাওয়ার সময় 15 মিনিট দেরি কেন হয় তা সবই আমি জেনে গেছি। চম্পা লজ্জায় আটখানা হয়ে বলল, আফামনি আপনি বুঝলেন কেমনে? আমি বুঝি চম্পা, সব বুঝি, তোমার লাজুক প্রেমের গল্প। তারপর আঙ্গুল গোল করে আমি চম্পার স্টাইলেই বললাম, তোমরাও দুজনেই পুরো পারফেক্ট। চম্পা আর আমি দুজনেই একসাথে হেসে দিলাম। আচ্ছা চম্পা, এই গোলাপের গাছগুলো এমন শুকিয়ে গেছে কেন? অন্য গাছগুলো তো ঠিকই আছে। এই গাছগুলোর কি কোনো যত্ন নেওয়া হয় না? আর কইয়েন না আফা, এই গাছগুলা সব অভ্র ভাইজান শখ কইরা লাগাইছিল। কত যত্ন যে করত। এই এত বড় বড় লাল টুকটুকা সুন্দর ফুল হইত। অহন তো আর হে বাগানে আহেই না। আর ওই কামচোরা মালি বেডাও এই জায়গাটা একটু ভিতরে বইলা ঠিকমতো যত্ন নেয় না। কোনোদিন পানি দেয় আবার দেয় না। চম্পা একটা কাজ করো তো, একটা কাস্তে কীটনাশক স্প্রে আর একটু পানি নিয়ে এসো। আফামনি আপনি কি এখন এইসব করবেন? আপনি ভিতরে যান, আমি করতাছি। আমি যা বলছি তা করো চম্পা। যাও তাড়াতাড়ি নিয়ে আসো। আমার কথা মতো চম্পা সবকিছু নিয়ে এলে আমি মাথার চুলগুলো হাতখোপা করে নিজ হাতে গাছের গোড়ার আগাছাগুলো পরিষ্কার করে দিতে লাগলাম। হঠাৎ চম্পা ডেকে উঠল, আফামনি। হুম। ভাইজান যদি রাগ হয়। রাগ হলে হবে। আমরা গাছগুলোতে প্রাণ ফিরিয়ে আনার চেষ্টা করছি। আমার মনে হয় না এতে কেউ রাগ হতে পারে। কিছুক্ষণ নীরবতা শেষে আমি চম্পাকে ডেকে উঠলাম, চম্পা। হুম কন আফামনি। তোমরা সবাই কি তোমাদের অভ্র ভাইজানকে খুব ভয় পাও? এখন পাই। আগে পাইতাম না। আগে অভ্র ভাইজান খুব ভালা আছিল। সব সময় হাসি খুশি থাকতে, আমাগো লাগে কথা কইতো, মজা করত। আফা আপনি ভাইজানরে এখন যেমন দেখতাছেন ভাইজান মোটেও হেমন না। ভাইজান অনেক ভালা মানুষ। দেইখেন একদিন ভাইজান আবার আগের মতন হইয়া যাইব। আমি চম্পার কথার কোনো জবাব না দিয়ে মাটিগুলো আলগা করাই মনোযোগ দিলাম। তারপর পানি দিয়ে গাছের পাতায় কীটনাশক স্প্রে করে দিলাম। সব কাজ শেষে উঠে দাঁড়িয়ে হাত থেকে মাটি ঝাড়া দিয়ে বললাম, যাক, সব শেষ। আফামনি আপনি হয়রান হইয়া গেছেন। চলেন এখন ভিতরে যাই। ধুর, এতটুকুতে কি কেউ আবার হয়রান হয় নাকি? আমার তো বেশ ভালো লাগছে এখানে। আমি যেখানে দাঁড়িয়ে আছি দেখলাম এখান থেকে অভ্র রুমের বারান্দাটা সোজা দেখা যায়। চারপাশে চোখ বুলিয়ে হঠাৎ বাগানের কোনায় একটি বড় কৃষ্ণচূড়া গাছ দেখে চমকে উঠলাম। গাছ ভর্তি হয়ে আছে লাল কৃষ্ণচূড়া ফুলে। ফুল বোঝাই বড় বড় প্রকাণ্ড ডালপালাগুলো ছড়িয়ে আছে। সেগুলো দেখে আমার একটু লোভ পেয়ে গেল। আমি চম্পাকে বললাম, চম্পা, আমাকে একটা বড় মোটা দড়ি আর কাঠের কোনো শক্ত তক্তা জোগাড় করে এনে দিতে পারবে? কেন পারুম না। আফামনি আপনি হেনে দাঁড়ান। আমি এক্ষুনি আসতাছি। এই বলে চম্পা দুলতে দুলতে চলে গেল। আমি ছুটে গাছতলায় চলে গেলাম। গাছতলাটা কি সুন্দর ছায়ায় ভরা। নিচে ঘাসের উপর শিউলি ফুল পড়ে ভরে আছে। কিছুক্ষণ পর চম্পা ফিরে এলো দড়ি নিয়ে। সাথে এই বাড়ির ড্রাইভার মফিজ ভাইকেও নিয়ে এসেছে। মফিজ ভাই আপনি এসেছেন ভালো হয়েছে। এই দড়িটি ওই মোটা ডালটির সাথে বেঁধে আমাকে একটা দোলনা বানিয়ে দিন না। ভাবিসাব আমি এক্ষুনি করতাছি। চম্পা পাশ থেকে মফিজ ভাইকে একটা চিমটি মেরে বলল, এই তুমি ভাবিসাব কওকে? দেহ না আমি আফামনি কইয়া ডাকি। তুমিও তাই কইবা। আমি হেসে বললাম, সমস্যা নেই। যার যেটা বলে ইচ্ছা সেটা বলেই ডেকো, কেমন? ওরা দুজন একসাথে মাথা দুলিয়ে চরম উৎসাহে গাছের ডালে দোলনা বাঁধার কাজে লেগে পড়ল। এবং কিছুক্ষণের মধ্যেই ঝটপট একটি খুব সুন্দর দোলনা বানিয়ে ফেলল। আমি খুব খুশি হয়ে দোলনায় বসতে গেলাম। চম্পা বলে উঠল, আফামনি বাগানের মধ্যে তো একটা বড় দোলনা আছেই, আপনি তো হেইডাতেই আরাম কইরা বসতে পারতেন। যেই মজা গাছের ডালের সাথে বাঁধা দোলনায় পাওয়া যায় সেই মজা কি আর ওসব একটুখানি লোহার শিকলে ঝোলানো দোলনায় পাওয়া যায়? এইডা এককারে ঠিক কথা কইছেন আফামনি। আমরা আগে কত গেরামে থাকতে এমন দোলনা বানায় চড়তাম। অনেক মজা লাগতো। আসেন আফামনি, আমি আপনারে পিছন থিকা ধাক্কা দিয়ে দিতাছি।
চম্পা আমাকে পেছনে থেকে জোরে জোরে ধাক্কা দিতে লাগল। দোলনাটি গাছের অনেক উঁচু একটি ডালের সাথে বাঁধায় অনেক লম্বা হয়েছে, যার ফলে অনেক সামনে পর্যন্ত অগ্রসর হচ্ছে। গাছের ছায়ায় এমন দোলন খেতে কি যে মজা লাগছে। চম্পার প্রথম ধাক্কার পরে দ্বিতীয় ধাক্কা খেতেই আমার মাথার হাতখোপাটা খুলে পিঠ ভর্তি চুলে ভরে গেল। গোলাপি পাতলা ওড়নার সাথে তাল মিলিয়ে বাতাসে তা উদ্দাম হয়ে উঠতে লাগল। আনন্দে আমি অনেকদিন পর খিলখিল করে হাসতে লাগলাম। কিছুক্ষণ পর হঠাৎ দেখি অভ্র গেটের ভেতরের রাস্তামুখে বাগানের দিক থেকে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি হাসি থামিয়ে দোলনা থামাতে চাইলাম, কিন্তু তা থামল না। আমাকে নিয়ে দুলতেই থাকল। আমার চোখে চোখ পড়ায় অভ্র সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর আমিও রুমে চলে আসলাম। অভ্র বিছানার সাথে হেলান দিয়ে বসে ফোন টিপছিল। আমি কি করব বুঝতে না পেরে রুমে থাকা বুকশেলফটা ঘাটাঘাটি করছিলাম আর চোখে তার মেজাজ অনুধাবনের চেষ্টা করছিলাম। বেখেয়ালি হয়ে থাকার কারণেই হয়তো বুকশেলফের কোনায় থাকা কিছু একটায় আমার হাত লেগে নিচে পড়ে গেল। আওয়াজে চমকে উঠে নিচে তাকিয়ে দেখি একটা কালো চেনের ঘড়ি। আমি তাড়াতাড়ি নিচ থেকে হাতে তুলে দেখি উপরের কাচটা ভেঙে গেছে। অভ্র আমার হাতে থাকা ঘড়িটার দিকেই তাকিয়ে আছে। একসময় ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগল। ভয়ে আমার রীতিমতো ঘাম ছুটে গেল। সে বলেছিল তার কোনো জিনিসে হাত না দিতে, আর এখন তো আমি ডিরেক্ট ভেঙে ফেলেছি। না জানি এখন কি করে। সরি, আমি আসলে খেয়াল করিনি কিভাবে হাত লেগে পড়ে গেল। ইচ্ছে করে করিনি। সত্যি। উনি আমার হাত থেকে ঘড়িটা নিয়ে তার দিকে কিছুক্ষণ ভ্রু কুঁচকে তাকিয়ে বললেন, যা করেছ ভালোই করেছ। ইরার কোনো চিহ্নই আর আমি আমার জীবনে রাখতে চাই না। সব ফেলে দিয়েছি, হয়তো এটা এই কোনায় পড়ে বাদ থেকে গিয়েছিল। অভ্র ঠোঁটের কোনায় একটা মৃদু ভাবলেশীন হাসি ফুটে উঠেই পরক্ষণে মিলিয়ে গেল। হাতের ঘড়িটা তিনি রুমের কোনায় রাখা ডাস্টবিনে ফেলে দিলেন। 11। একটি মোটা ফাইল হাতে নিয়ে সরু রাস্তার পাশে দাঁড়িয়ে আছি। রোদে তাকিয়ে থাকা যাচ্ছে না। হাতের ফাইলটা একবার মাথার উপর চোখকে আড়াল করে রোদের থেকে আবার ডান হাত থেকে বাম হাতে নিলাম। সামনে খানিক দূরত্বে বিশাল লাইন। বুঝতে পারছি না লাইনের মধ্যে কি ঢুকে যাব। এই বিশাল লাইন শেষ হতেও ঠিক কত ঘন্টা লাগবে। ভার্সিটির সামান্য ফর্ম তুলতেও আমার জান দফা রফা হয়ে যাচ্ছে। সত্যি বলতে এসব ভর্তির কাজটাজ আমি একদমই বুঝি না। প্রতিবার তো আপুই সব করে। এসব ব্যাপারে আবার ইরা আপু পুরো পারদর্শী। তার উপর ইরা আপু এই ভার্সিটিতেই পড়তো। একা একা ভীষণ নার্ভাস লাগছে। কি করব না করব কিছুই বুঝতে পারছি না। বাবাকে কি একটা ফোন করব? এখানে আসতে বলবো? নানা ভাবনা চিন্তার পরে বাবাকে ফোন করার জন্য ব্যাগটা খুলে ফোনটা হাতে নিতেই বাইক চালিয়ে সেখানে অভ্র উপস্থিত। তাকে দেখে আমি ভীষণ অবাক হলাম। আমার অবাক দৃষ্টিকে কোনো পাত্তা না দিয়ে তিনি আমার হাত থেকে ফাইল নিয়ে ভিড় ঠেলে একটা রুমে ঢুকে পড়লেন এবং খুব সহজেই ফর্ম তুলে এনে আমাকে দিয়ে ফিল আপ করিয়ে আবার জমাও দিয়ে এলেন। আমার বেশ ভালো লাগলো। তিনি না এলে কি হতো? আমি তো হয়তো একা একা ঠিকমতো কিছু করতেও পারতাম না। কাজ শেষে তিনি বাইরে হলো থেকে বেরিয়ে এলেন। আমি পেছনে থেকে তার পিছু পিছু ছুটতে ছুটতে তাকে জিজ্ঞাসা করলাম, আপনি এখন কোথায় যাবেন? বাসায়। রাস্তার পাশে দাঁড় করানো বাইকে অভ্র উঠে বসল। আমিও পেছনে বসতে গেলাম, কিন্তু তার আগেই তিনি রাস্তার পাশে দাঁড়ানো একটি রিকশা হাত ইশারা করে ডাকলেন। রিকশাওয়ালা রিকশা নিয়ে এগিয়ে আসতেই তিনি আমার কথা বলে পৌঁছে দিতে বললেন। ঠিক সেই সময় গেটে থাকা দারোয়ানটি এগিয়ে এসে বলল, আরে অভ্র ভাই না, ভালো আছেন? অভ্র মিষ্টি হেসে জবাব দিল, হ্যাঁ ভালো। তুমি ভালো আছো কাদের ভাই? জি ভাই ভালো আছি। কতদিন পর আপনের সাথে দেখা হইল, আপনি তো আর এদিকে আসেনি না। আজকা আসলেন কি কোনো কাজে? হুম। বাবা বলল ওর ভর্তির কাজে একটু সাহায্য করে দিতে। নতুন তো তাই। আপনের কি হয় ভাই? এই কথার উত্তরে অভ্র সামনে তাকিয়ে শক্ত করে বলল, কেউ না। অভ্র বাইক চালিয়ে চলে যাওয়ার পর দারোয়ানও নিজের জায়গায় চলে গেলেন। রিকশাওয়ালা পাশ থেকে বলে উঠল, আফা যাইবেন না? আমি তার যাওয়ার পথের দিক থেকে চোখ সরিয়ে একটি ছোট্ট করে দীর্ঘশ্বাস ফেললাম। সত্যিই তো আমি তার কেউ না। আমি তার কেউ না।